যে যখন তুই কথা বলবি তখন তো এরা চেপে যাবে, বাট এই ডিস্টারবেন্সটাকে কি করবে, ধীরে 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 এদিক বরাবর পাস অন করাতে থাকবে। আগের অবস্থার পুনরাবৃত্তি করতে চায়। আগের অবস্থা মানে কিন্তু দশার কথাও মাথায় রাখবি। দশা বলতে তুই জীবনে দুটো দশায় থাকতে পারিস। একটা হচ্ছে জীবনে এরকম থাকতে পারিস যে আমার জীবনে অনেক কিছু হবে, আমি তো করে রেখে দেবো, জীবনে অনেক কিছু ভালো কিছু করবো। আর আরেকটা দশা কি হতে পারে, কুছ নেই হো রাহা হ্যায়। দেখবি কতগুলো ছেলে একটু বেশি আগেই চলে আসে, 3:45-43 দিকে এসে কি করবে, এই জায়গা থেকে না পাক খাওয়া শুরু করবে। নাকি এই তলটা সেটা না, এই তলটা কোনটা, এটা তো এই তলটা, এই তলটা না, কোন তলটা বল, বলবি যে স্যার এই যে এই তলটা। বুঝতে পারছিস? তোরা কারা কারা বাথরুমে গান করেছিস, বাথরুম সিঙ্গার কে পাচ্ছিস? ওই দেখ, যারা ধর বাথরুমে গান করিস, যারা বাথরুম সিঙ্গার, দেখবি বাথরুমে গেলে না গানটা বেশ ভালো আসে। আমরা আজকের ক্লাসের মধ্যে পুরো সাউন্ডের যে চ্যাপ্টারটা রয়েছে সেই সাউন্ডের চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করব। এর মধ্যে কি কি রয়েছে, তরঙ্গ কি, সব জিনিসপত্র বুঝবো। এবার যদি বই থেকে সাউন্ড চ্যাপ্টারটা পড়িস খুব বাজে লাগবে, ইভেন যদি মানে ভাবিস যে কোনো সহায়িকা বই থেকেও পড়বো, যখন কোশ্চেন অ্যান্সার করতে যাবি খুব বোরিং লাগবে, মানে আগা মাথা পড়তে পড়তে মনে হবে কি, কিন্তু খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার যদি ধীরে ধীরে বুঝে বুঝে পড়িস। বুঝে বুঝে পড়লে, আমি আবার বলছি, যদি ডেফিনেশন মুখস্থ করার থেকে যদি বুঝে পড়ার দিকে বেশি ফোকাস করিস তাহলে অনেকটা বেশি ইজি লাগবে। তোকে আগে থেকে না একটা জিনিস বলে দিচ্ছি, যে যখন সাউন্ড স্টার্ট হবে, সাউন্ড মানে হচ্ছে গিয়ে শব্দ, এই যে শব্দ চ্যাপ্টারটা যখন স্টার্ট হবে, তুই ব্যাক অফ দ্য মাইন্ড একটা জিনিস ভেবে নিবি, যে কোনো জিনিস যদি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয় আর সেই জিনিসটাকে যদি দেখতে না পাই, মানে আমি যে কথা বলছি, তুই মুখের কথা বলছি না, তোর কাছে যে সাউন্ডটা যাচ্ছে তুই সেটা কি দেখতে পাচ্ছিস? দেখতে তো পাচ্ছিস না। তুই মাথায় রাখবি, যদি কোনো জিনিসকে দেখতে না পাওয়া যায়, যেমন ধর ইলেকট্রিসিটি দেখতে পাওয়া যায় না, মাথায় রাখবি যদি কোনো জিনিসকে দেখতে না পাওয়া যায় তাহলে তার মধ্যে না কোথাও না কোথাও গিয়ে দুটো জিনিস লুকিয়ে আছে। একটা হচ্ছে গিয়ে ওয়েভ, আর একটা হচ্ছে গিয়ে ফিল্ড। ওয়েভ মানে তোরা জানিস তরঙ্গ, আর ফিল্ড মানে তোরা জানিস কি হয়, ফিল্ড মানে ক্ষেত্র। ঠিক আছে, ওয়েভ এন্ড ফিল্ড এই দুটো জিনিস মাথায় রাখবি, সবসময় লুকিয়ে থাকে। তোকে আমার বলতে হবে না কোথায় কি আসবে, পড়তে পড়তে বুঝে যাবি কোথায় কি আসবে। তো আমি না এই কারণের জন্য তোকে শব্দ তো পড়াবো, শব্দ একটু পরে পড়াবো, তার আগে আমি তোকে বলে দেবো যে তরঙ্গ কি, যাতে কিনা তোর তরঙ্গ নিয়ে কোনো কনফিউশন না থাকে। তো তোকে যদি জিজ্ঞাসা করে তরঙ্গ কি, তাহলে তুই বলবি তরঙ্গ মানে হচ্ছে কি, যদি কেউ ডিস্টার্ব করে কোনো জিনিসকে, দ্যাট ইজ কল তরঙ্গ। যদি বলে স্যার তরঙ্গ বা ওয়েভ মানে কি, বলছে ওয়েভ মানে একদম ইজি ব্যাপার, যদি কোনো টাইপের ডিস্টারবেন্স, মানে এক জায়গা থেকে আরেক জায়গার দিক বরাবর যদি কোনো টাইপের ডিস্টারবেন্স এক জায়গা থেকে আরেক দিক বরাবর যায়, তাহলে সেটাই আমাদের তরঙ্গ। মানে মনে কর কোন একটা জায়গায় তুই কাউকে ধাক্কা মারলি, সেই ধাক্কাটা এই ব্যক্তি পুরোপুরি অতটা দূর চলে যাবে না, হতে পারে যে পাশাপাশি যে পার্টিকেল গুলো থাকবে, এখানে মনে করে এই একটা পার্টিকেল, এভাবে পরপর পরপর পার্টিকেল কানেক্টেড রয়েছে, এভাবে পরপর পরপর পার্টিকেল কানেক্টেড রয়েছে। এবার একটা পার্টিকেলের উপরে যখন তুই ধাক্কা অ্যাপ্লাই করবি, দেখবি পরের পার্টিকেলে ধাক্কা লাগবে, তারপরের পার্টিকেলে ধাক্কা লাগবে, তারপরের পার্টিকেলে ধাক্কা লাগবে, এভাবে পরপর পরপর পার্টিকেলের মধ্যে ধাক্কা লাগতে থাকবে। এবার তোকে যদি জিজ্ঞাসা করা হয় যে স্যার আচ্ছা বুঝতে পারলাম এইটা হলো তরঙ্গের ব্যাপার, তরঙ্গ ক প্রকারের হয়, মাথায় রাখবি তরঙ্গ মূলত আমাদের সিলেবাসে যারা রয়েছে তারা হচ্ছে গিয়ে দু রকমের রয়েছে, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, একটা হচ্ছে তির্যক। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখতে গেলে না তরঙ্গের আবার দুটো ক্যাটাগরি হয়। সে কি কি স্যার ক্লাসিফিকেশন আসে ওয়েভের? দুটো ক্লাসিফিকেশন আসে। ফার্স্ট টাইপ অফ ওয়েভ ইজ কল্ড এলাস্টিক। যদি কোনো মিডিয়ামের মধ্যে থেকে, যারা মানে মিডিয়াম নেবে, মানে যে মাধ্যম ছাড়া চলতেই পারে না, সাথে মাধ্যম থাকতেই হবে, তাহলে তাদেরকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। কি বলে তাদেরকে? যান্ত্রিক তরঙ্গ। একদম মাথায় রেখে দিবি, এদের বলা হয় যান্ত্রিক তরঙ্গ। আর যারা মাধ্যম ছাড়াও চলতে পারে, কোন রকম মাধ্যমও দরকার পড়বে না, তাদেরকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। যেমন আলো অনেকটা দূর থেকে আমাদের বাড়িতে আসতে পারে, তার কারণ কি? তার কারণ হচ্ছে আলোর জন্য মাঝখানে কোন রকম মাধ্যম না থাকলেও আসতে পারে, তার কারণ হচ্ছে আলো এক প্রকার কি তরঙ্গ? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে আমি না এই ক্লাসে তুই নিজের দিক থেকে মনে রাখবি যে আমি যখন এখনকার ওয়েভ পড়াবো 9-এ, আর যখন আমি আবার তোদের সেম আরেকদিন তোদের সাথে আমার দেখা হবে 11-এ গিয়ে, ঠিক আছে, মেজরিটি বাচ্চাদের সাথে, যদি ভালোভাবে পড়াশোনা করিস, তখন তোরা এরকম ভাবে ফিজিক্স নিবি, ফিজিক্সের লাস্ট চ্যাপ্টার আসবে, তখন আমরা ওয়েভ পড়বো। তো আমরা যখন ওয়েভ পড়বো তখন এই যান্ত্রিক তরঙ্গ নিয়ে পড়বো, মাথায় থাকে জানো। আর যখন তুই 10-এ উঠবি, আবার যখন 12-এ উঠবি, এই দুটো ক্লাসে না আমি পুরোপুরি তোদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বুঝিয়ে দেবো, 10th আর 12th-এ। তো তোরা আপাতত দাঁড়িয়ে 9-এ রয়েছিস, তোরা মাথায় রাখবি তোদের যান্ত্রিক তরঙ্গ নিয়ে বেশি কাজবাজ করতে হবে। তো তোকে না যেই ক্লাসিফিকেশনটা তোদের পড়ায় সেই ক্লাসিফিকেশনের দিকে আমি চলে আসছি। তির্যক তরঙ্গ বলে যেটাকে আর কি। আচ্ছা স্যার তির্যক তরঙ্গের মানে কি? তির্যক তরঙ্গের মানে বুঝি, সরি দুটো তরঙ্গের মানে কি বুঝিনি। তরঙ্গকে আবার দুটো পার্টে আমাদের ক্লাসিফিকেশন করা হয়। স্যার দুটো পার্টে ক্লাসিফিকেশন করা হয় তার কারণ হচ্ছে বাচ্চারা অনেক সময় বোঝে না। তোকে যখন বলা হয় না তরঙ্গ, মাথায় রাখবি তরঙ্গে পার্টিকেল এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না,
মানে আমি যদি কাউকে ডিস্টারবেন্স ক্রিয়েট করি, আমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত চলে যাব না। আমার যদি মনে হয় যে ওই বেঞ্চ পর্যন্ত ডিস্টারবেন্স ক্রিয়েট করতে হবে, আমি না এই জায়গা থেকে হালকা হালকা হি 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 করে হাসবো, তোরা ওদিক থেকে হি 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 করে হাসা শুরু করে দিবি। এই যে এই জিনিসটা না ফিল্ডের আকারে ছড়িয়ে যাচ্ছে, এইগুলো আমরা তড়িৎ ক্ষেত্রে পড়বো কোন। বাট এখানে দাঁড়িয়ে আমি যেই তরঙ্গটা পড়ছি সেটা হচ্ছে কি, আমি যদি আজকের এখন যদি বিট্টুকে ধাক্কা মারলাম, তারপরে পরপর পরপর সবাই ধাক্কা খেতে 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 গেল, আমি এই ধরনের তরঙ্গ বলবো, যেখানে কিনা পার্টিকেলের মধ্যে কানেকশন থাকবে। এই ধরনের যে তরঙ্গগুলো হিসেবে যে ক্লাসিফিকেশন, সেটা আমরা দুটো পার্টে ভাগ করে নিই। স্যার কি কি পার্টে ভাগ করেন? একটাকে আমরা বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ, বলে ওকে স্যার, অন্দু লিখে দিচ্ছে। অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্যকে ইংলিশে কি বলে বল? অনুদৈর্ঘ্যকে ইংলিশে কি বলে? লংগিটিউডিনাল। মাথায় রাখবি, কাজে লাগবে পরে। টিউডিনাল, ঠিক আছে? এই ক্লাস থেকে এইসব জিনিসপত্রগুলো তো মাথায় রেখে দিবি। আর আরেক ধরনের তরঙ্গ হয়, সেটার নাম কি হয় বল? বলছে তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ বল, ইংলিশে কি বলে একে? ট্রান্সভার্স, ট্রান্সভার্স তরঙ্গ। ওকে, এবার শুনে রাখ, মাথায় রাখবি। আমি আবার বলছি, পার্টিকেল যায় না, ওয়েভ যায়। আর মাথায় রাখবি, ওয়েভ সবসময় সামনে পিছনে যাবে। আমি যেদিক বরাবর এনার্জি দেবো সেদিক বরাবর ওয়েভ যাবে। তাই তুই ধরে নে আমার যে ওয়েভটা রয়েছে, সেই ওয়েভটা অলওয়েজ কোন দিক বরাবর যাবে বল? সামনের দিক বরাবর যাবে। স্যার সেটা অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রেও সামনের দিক বরাবর যাবে, আর তির্যক তরঙ্গের ক্ষেত্রেও কেমন যাবে বল? সামনের দিক বরাবরই যাবে ওয়েভ। কিন্তু এদের না যাবার মধ্যে একটা ব্যাপার রয়েছে। স্যার কি ব্যাপার রয়েছে? মনে কর আমার কাছে এই হচ্ছে গিয়ে একটা তার মতন আমি ধরে নিলাম, এই তারের সাথে মনে কর আমার এর ওপরে অনেকগুলো আমি এখানে পার্টিকেল রেখে দিলাম রে। এই দেখ, এই হচ্ছে পার্টিকেল, এই হচ্ছে পার্টিকেল, এই হচ্ছে পার্টিকেল, এরকম ভাবে আমি অনেকগুলো পার্টিকেল রেখে দিলাম। ওকে স্যার, এখানে আমি সিমিলার ভাবে অনেকগুলো পার্টিকেল রেখে দিলাম। ভালোভাবে মন দিয়ে শোন কি হবে ব্যাপারটা, ভালোভাবে বোঝ। যখন এই পার্টিকেল গুলো, যখন এই পার্টিকেল গুলো কেবলমাত্র আগে পরে মোশন করবে, কি বললাম? যখন কেবলমাত্র পার্টিকেল গুলো আগে পরে মোশন করে ওয়েভকে আগে, কি বললাম? পার্টিকেলের আগে পরে মোশনের ফলে যদি ওয়েভ সামনের দিক বরাবর যায় তাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর যদি পার্টিকেলের ওপর নিচ বরাবর যাওয়ার ফলে তরঙ্গ সামনের দিকে যায় তাহলে তাকে বলা হয় তির্যক তরঙ্গ। মাথায় রাখবি, শুধুমাত্র যখন আমরা শব্দ পড়ছি, শব্দ হলো এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্যের সাথে না আমি আরেকটা ওয়ার্ডও তোকে মাথায় রাখতে বলবো, পরীক্ষার সময় অনেক সময় কাজে লাগে। ওয়ার্ডটা শুনে রাখ, স্থিতিস্থাপক। স্থিতিস্থাপকের মানে কি বোঝ? স্থিতিস্থাপক মানে হচ্ছে গিয়ে যে কোনো জিনিসকে যদি আমি মুচড়ে জাবড়ে দিই তাহলে ও আবার আগের জায়গায় চলে আসবে। গার্ডার দেখেছিস, স্টিলের স্কেল দেখেছিলি আগের দিন, দিয়ার স্কেলটা পুরোপুরি বেঁকিয়ে দিয়েছিলাম ইলাস্টিসিটি বোঝা থেকে। তাই বলছিলাম না যে স্কেলের এই যে মোশন, যে একবার একটাকে বেন্ড করে দিলে ও আবার আগের জায়গায় চলে আসে, এই ধরনের জিনিসকে আমাদের বলা হয় ইলাস্টিসিটি। তো মাথায় রাখবি, শব্দ হলো এক প্রকার ইলাস্টিক তরঙ্গ বা স্থিতিস্থাপক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গও বলতে পারিস। তো আমাকে না তির্যকের সম্পর্কে এখন বেশি জিজ্ঞাসা করবি না, আমি তির্যক তরঙ্গ তোদের ক্লাস 10-এ যখন উঠবি তখন পড়িয়ে দেবো আলোতে। আর এই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র এটা মাথায় রাখবি, ওয়েভ আর এই যে পার্টিকেলের মধ্যে কত ডিগ্রির অ্যাঙ্গেল থাকে বল? 90 ডিগ্রির। আর এখানে কেমন টাইপের অ্যাঙ্গেল হবে বল? বলি স্যার এখানে আমাদের অ্যাঙ্গেল আসবে 0 ডিগ্রি। কথা বোঝা গেল? অনুদৈর্ঘ্য আর তির্যক তরঙ্গের মধ্যে গল্প ক্লিয়ার। চল এবার আমি তোকে দ্বিতীয় ব্যাপারে নিয়ে আসি। এই যে স্যার এখানে অনুদৈর্ঘ্য তরঙ্গ পড়ালেন, এটা তো শব্দ তরঙ্গ বুঝতে পারলাম। কিভাবে হয় শব্দ তরঙ্গ, আমি কিভাবে মানবো এটা শব্দ তরঙ্গ, ভালোভাবে বোঝ। মনে কর আমি এখানে একটা মাইক লাগালাম, আমি এই জায়গা থেকে একটা মাইক লাগিয়ে দিলাম, আর এই মাইকটা থেকে মনে কর আমাদের আওয়াজ নির্গত হচ্ছে। ওকে, এবার ভালোভাবে শোন, আমার যদি এখান থেকে মাইকে আওয়াজ নির্গত হয়, সবার আগে মনে কর এখানে না লেয়ার বাই লেয়ার এয়ারের মলিকিউল রয়েছে একদম নর্মালি। আচ্ছা, বারবার একটা জিনিস আবার বলছি, ভুল করিস না কিন্তু, আমরা যখন শব্দ পড়ছি শব্দের জন্য মাধ্যম দরকার। কি কি টাইপের মাধ্যম হতে পারে বলতো? কঠিন, হ্যাঁ, না না, কঠিন, তরল আর গ্যাসীয়। বায়ুটাও দরকার নেই, কঠিন, তরল আর গ্যাসীয় তিনটে টাইপের মাধ্যম হতে পারে। এই তিনটে টাইপের মাধ্যম থেকে না আলাদা আলাদা ভাবে শব্দ যায়। তোকে শুধুমাত্র আমি একটা জিনিস মনে রাখতে বলছি, পারলে মনে রাখ, না রাখতে পারলেও সমস্যা নেই। মাথায় রাখবি, কঠিন মাধ্যম থেকে না শব্দ সব থেকে বেশি স্পিডে যায়, আর বায়ু মাধ্যম যখন থাকবে বা গ্যাস মাধ্যম থাকবে তখন সব থেকে আসতে যাবে। তোকে আমি পরের দিন এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দেবো। আমরা এই যে চ্যাপ্টার গুলোকে এমন ভাবে পড়বো যাতে পরীক্ষায় দরকার না পড়ে, এরপরে রিভিশন হবে না, একবারই হবে। এরপর থেকে একদম মানে আমি পুরো যে চ্যাপ্টার পড়বো শব্দ থেকেই মনে করো আমি করানো স্টার্ট করেছি। আজকের ক্লাসের মধ্যে এটার পুরো থিওরি বলবো, একটা দুটো অঙ্ক করাবো, পরের দিনের ক্লাসে অঙ্ক আর কোশ্চেন প্র্যাকটিস করাবো, বাস। তারপরে রায়া মার্টিনের যা যা কোশ্চেন আছে সেগুলোকে গুছিয়ে টুছিয়ে আমি তোদেরকে করিয়ে দেবো। তোদের কোনো চিন্তা করতে হবে না, শুধুমাত্র এই কদিন যা করাবো সেগুলোর উপরে ফোকাস করবি যতদিন পর্যন্ত পরীক্ষা না যাচ্ছে। এবার দ্বিতীয় কথা শুধুমাত্র মাথায় রাখবি, এই যে এখানে যে এয়ারের যে লেয়ার গুলো রয়েছে, এই লেয়ার গুলো দেখ এভাবে এভাবে এক্সিস্ট করছে। এই যে এয়ারের লেয়ার গুলো আছে, এই লেয়ার গুলো না এখানে সেম ডিস্টেন্সে ইকুইভ্যালেন্টলি একটা নির্দিষ্ট দূরত্বে এভাবে এভাবে অবস্থান করছে। ওকে স্যার বুঝতে পারলাম।
এবার ভাব, যখনই মাত্র এখানে আওয়াজ ক্রিয়েট করবে, যখনই মাত্র শব্দ যাবে, আমি দ্বিতীয় কেসটাকে না এখানে ডায়াগ্রামেটিক্যালি এভাবে আঁকছি, বুঝতে না পারলে বলবি। আমাকে বল এই জিনিসটা হবে কিনা। এখানকার যে দুটো লেয়ার রয়েছে, সেই লেয়ার দুটো একটা আরেকটার কাছাকাছি চলে যাওয়া স্টার্ট করবে না? কেন আওয়াজ দিয়েছি। এবার আমি কি করলাম, এই যাতে মাইকে আওয়াজ দিলাম, এই লেয়ারটা আগে চলে গেল। আবার বল কি হবে, এই লেয়ারটাও আগে চলে যাবে। এবার খেয়াল করে দেখ, এই জায়গাটায় লেয়ার গুলো একটা জায়গায় গিয়ে জমে গেছে না? এই যে লেয়ার গুলো জমে যাওয়া, এই জিনিসটাকে বলা হয়, এই লেয়ার গুলো জমে যাওয়াকে কি বলা হয় বল, ঘনীভবন। ইংলিশে বলা হয় কম্প্রেশন। এবার শোন, এর পরের ব্যাপারটা বোঝ। যখনই মাত্র এই লেয়ারটা আস্তে আস্তে এদিক বরাবর যাবে, আমি তোকে আগের দিন এলাস্টিসিটিতে যখন স্কেল দেখাচ্ছিলাম, একবার খেয়াল করেছিলাম, আমি এইভাবে ছাড়ছিলাম, ও আবার এদিকে গিয়ে আবার রিটার্ন করে আসছিল না? তাহলে আবার কি করে নিজের জায়গায় চলে আসতে পারে। তাহলে এই যে মলিকিউল গুলো আছে, এগুলো আবার কি করবে বল, নিজের জায়গায় চলে আসার চেষ্টা করবে। তাহলে বোঝ ভালোভাবে, যদি আমি বলি পার্টিকেল গুলো শুধুমাত্র আগে পরে করে, এই যে সেম লেভেলে আমি এখানে কম বেশি এঁকে দিলাম। এবার এই জায়গা থেকে একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখ, যদি এই পার্টিকেল গুলো যেগুলো রয়েছে, এটা এই যে এই লেভেলে দেখতে পাচ্ছিস না, এই পার্টিকেল গুলো আবার কি করবে বল, ব্যাক সাইডে এদিক বরাবর আসবে। এই পার্টিকেল গুলো আবার কি করবে বল, ব্যাক সাইডে এদিক বরাবর আসবে। কিন্তু এই ব্যাক সাইডে আসাতে দেখ এদের মধ্যে ডিস্টেন্স বেড়ে গেছে না হালকা হালকা? আমি কি বলতে চাইছি বুঝতে পারলি কিনা বল। আমি বলতে চাইছি যে যখন তুই কথা বলবি তখন তো এরা চেপে যাবে, বাট এই ডিস্টারবেন্সটাকে কি করবে, ধীরে 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 এদিক বরাবর পাস অন করাতে থাকবে। এর মানে এই না যে এখানকার পার্টিকেল এখানে চলে যাবে, একেবারেই না। তোকে যদি আমি পরপর লাইন দিয়ে রেখে দিই, একজনকে যদি ধাক্কা মারি, সে কি ওই অবধি চলে যাবে না? লাস্ট জন পর্যন্ত আস্তে আস্তে কি যাবে, ডিস্টারবেন্সটা যাবে। তো এই ডিস্টারবেন্সটা ধীরে 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 যাবে। এবার তুই কি করবি বল, তুই পরের বার যখন আমি তোকে ধাক্কা দিয়েছি, তুই তখন ব্যাক অফ দ্য মাইন্ডে ভাবি এর পরেও তার ধাক্কা দিতে পারে। তো আমি আগে থেকে একটা কাজ করি, আমি তো আগে এখানে ছিলাম, আমি এবার না নিজে একটু রিল্যাক্স করে আগে থেকে এদিক বরাবর চলে আসি। তার মানে কি হলো, তুই আগে যেখানে ছিলি তার থেকে আবার রিল্যাক্স করে আরেকটু আগে চলে আসলি। যার ফলে কি হবে, পরের বার আমি আবার যখন ধাক্কা দেবো, এই যে এরকম ভাবে তুই মনে কর রয়েছিস, তুই জানিস যে স্যার ধাক্কা দেবে, স্যার কোন দিক বরাবর ধাক্কা দেবে, এদিক বরাবর। তা তুই কি করবি, আগে থেকে এদিক বরাবর একটু এরকম করে থাকবি, যাতে পরের বার যখন ধাক্কা দেয় তুই যাতে নিজের দিক থেকে একটা রেজিস্ট্যান্স পাস। তো এই জায়গাটায় তখন কি হবে, নিজেদের মধ্যে যে ডিস্টেন্স গুলো, সেই ডিস্টেন্স গুলো কম হবে। আর এই জিনিসটার নাম বলা হয় তনুভবন বা রেয়ার ফ্র্যাকশন। ওকে, আমি আর ইংলিশে লিখলাম না, তনুভবন আর ঘনীভবনকে আই থিঙ্ক বুঝতে পারলি। এবার শোন, আমাকে বল, এই জিনিসটা মাইকে তো গান চলতেই থাকবে না, মাইকে তো ডিসকোডেন্স তেরে লিয়ে চলতেই থাকবে। তাহলে একবার তেরে চলবে, তারপরে মেরে চলবে, এইসব জিনিসপত্র তো চলতেই থাকবে। তাহলে বল, এই যে সাউন্ড যেটা পাস অন করবে, সেই জিনিসটা কি একটা জায়গাতে এরকম ঘনীভবন তনুভবন হবে, নাকি মাল্টিপল জায়গায় এরকম হতে হতে যাবে? মাল্টিপল জায়গায় হতে পারে। তেরে লিয়ে, তখন তেরে কোথায় চলে যাবে, এখানে। লিয়ে তখন কোথায় আছে, এখানে, তাই না? তারপরে বল, গান কর কোনো। আচ্ছা চল, এবার এদিকে শোন, যেটা বলছিলাম, তাহলে আমার এখানে নর্মালি আমি যদি লেয়ার গুলোকে দেখে, আমি দেখে এখানে গুছিয়ে এঁকে দিচ্ছি তোদেরকে, যদি আমার কথা না বুঝতে পারিস বলবি। আমি এখানে লেয়ার গুলোকে এভাবে এভাবে আমি এখানে এঁকে দিচ্ছি, এখানে এভাবে 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 আমি এঁকে দিচ্ছি, ইকুয়াল ডিস্টেন্স আমি এখানে এঁকে দিচ্ছি। আরে চল, এই জায়গা থেকে এবার এই হচ্ছে কি আমাদের পরপর লেয়ার গুলো রয়েছে। এবার আমি এই জায়গা থেকে কি করছি দেখ, দ্বিতীয় কেসের মধ্যে ভালোভাবে খেয়াল কর, এখানে এখানে ওই তেরেলিয়ে গান চলতে চলতে, তেরেলিয়ে গান চলতে চলতে এই লেয়ার গুলো এখানে চলে গেছে। এই যে এই জায়গাটা একবার এই জায়গা থেকে একবার কম্প্রেশন হয়েছে, আবার এখানে এরকম চলছে না, হ্যাঁ কি না বল, এরকম আর এই জায়গায় চলবে। এই যে স্যার খেয়াল করে দেখ, যখন এই জায়গার যে লেয়ারটা, এই জায়গার লেয়ারটা কেমন যেন একালা একেলা একেলা পড়ে গেছে না, তাই না? এখানকার যে লেয়ারটা রয়েছে সে কেমন যেন একা একা পড়ে গেছে। তাহলে এখানে বল মাল্টিপল টাইম এরকম চলতে থাকবে না? তাহলে ভালোভাবে বোঝ, কিছু কিছু জায়গা আসবে যেই জায়গাগুলোতে এরকম ভাবে এয়ারের যে লেয়ার গুলো সেগুলো জমে যাবে, নিজেরা বেশি বেশি পরিমাণে কম্প্রেশন করবে। কম্প্রেশনকে বাংলায় কি বলে বল, ঘনীভবন। আমি বারবার নাম বলবো যাতে কিনা না ভুলে যাস একবারও। এটা হচ্ছে ঘনীভবন করবে। আবার কোথাও গিয়ে কি করবে বল, তনুভবন করবে। ভীবন লিখছি কেন, ভবন করবে। আবার কি হবে বল, ঘনীভবন করবে। আবার কি করবে বল, তনুভবন করবে। এরকম টাইপের কন্টিনিউয়াসলি যদি চলতে থাকে, আর আমি যদি তোকে বলি তার গ্রাফ এঁকে দেখা, তাহলে তুই কিভাবে গ্রাফ আঁকবি বল? বলবি স্যার তার মানে কোথাও আমাদের হাইয়েস্ট পয়েন্ট থাকবে, আবার কোথাও আমাদের, আচ্ছা নর্মাল কোনটা বলে, এটা তো এই নর্মাল গুলোকে বলা হয় না জিরো। আর এই যে জিনিসটা, এই জিনিসটাকে কি বলে, উপরে উঠছে, আর এই জিনিসটাকে কি বলছে, নিচে নামছে। তাহলে আমি যখন এই জিনিসটাকেই না গ্রাফে রিপ্রেজেন্ট করি, তাহলে একবারও ভাববি না ওয়েভ মানে এরকম, আসলে এটা পার্টিকেলের রিপ্রেজেন্টেশন রে পাগলা। কথা বুঝতে পারলি?
এখানে যে জিনিসটা করা হয় সেটা কি আঁকা হয় এখানে, পার্টিকেলের রিপ্রেজেন্টেশন। মানে বলতে চাইছে পার্টিকেলটা ম্যাক্সিমাম কতটা যেতে পারে, এই যে এতটা, আর সব থেকে নিচের দিকে কতটা যেতে পারে এটা। এই যে সব থেকে উপর নিচ দেখতে পাচ্ছিস না, এদের একটা বড় লোকদের নাম আছে, এই বড় লোকদের নাম শুনে রাখ। এই দিক বরাবর যেটা পার্টিকেল সব থেকে উপরে উঠে যেতে পারে সেটার নাম হচ্ছে ক্রিস্ট। ওকে, যেটা সব থেকে উপরে ওঠে সেটাকে বলা হয় ক্রিস্ট, আর যেটা সব থেকে বেশি নিচে নামে সেটাকে বলা হয় টাফ। তোর এইসব জিনিসপত্র দরকার নেই রে, এত এত মাথায় নিতে হবে না, ক্রিস্ট টাফ টাফ নিতে হবে না। তোর যেটা নিতে হবে শোন, একটা পার্টিকেল ম্যাক্সিমাম যতটা হাইট পর্যন্ত উপরের দিক বরাবর ওঠে দ্যাট ইজ কল বিস্তার বা অ্যাম্পলিটিউড। মানে একটা পার্টিকেল তো কাঁপবে, উপরে নিচে উঠবে, কেন উপর নিচে উঠবে বলি স্যার পার্টিকেলের মধ্যে ভাইব্রেশন হবে, টু অ্যান্ড ফ্রো মোশন হবে, আগে আগে পিছে যাবে। তাহলে এই যে আগে পিছে তো একটা পার্টিকেলের ম্যাক্সিমাম রেঞ্জ আছে। এই যে একটা পার্টিকেল রয়েছে, এই পার্টিকেলটা ম্যাক্সিমাম এই অবধিই যাবে, আবার এই পার্টিকেলটা ব্যাক করেও এই অবধি আসবে, এরকম পরপর পরপর পার্টিকেল থাকবে। একটা পার্টিকেল এখানে যাবে আবার ব্যাক করে আসবে। এই যে ম্যাক্সিমাম কতটা পর্যন্ত পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হতে পারে, তার মানে এদিক বরাবর বল আসলে ওয়েভ কি লেখা আছে এখানে, আসলে এখানে যেটা লেখা থাকে সেটা শুনে রাখ, পার্টিকেলের সরণ লেখা থাকে। তোকে বইয়ের মধ্যে ওয়াই লেখা থাকবে, তুই অনেক সময় বুঝতে পারবি না। আসলে এখানে পার্টিকেলের সরণ, আমি আবার বলছি এখানে ওয়েভের সরণ না, পার্টিকেলের সরণ লেখা থাকবে এই অ্যাক্সিস বরাবর। বল ক্লিয়ার কিনা। আর মাথায় রাখবি এই অ্যাক্সিস বরাবর আমাদের টাইম থাকতে পারে বা ডিসপ্লেসমেন্ট থাকতে পারে। টাইম থাকতে পারে মিন্স তুই কোন টাইমে দেখতে পাচ্ছিস সেটাও হতে পারে, আর এই অ্যাক্সিস বরাবর অনেক সময় আমাদের এক্সও দেওয়া থাকতে পারে। যদিও বা তোদের যে সিলেবাসে এক্স তেমন ভাবে দেওয়া থাকে না, যখন 11-এ পড়বি তখন পজিশনও দেওয়া থাকে। আগের দিনের ক্লাসে আমি তোদেরকে ভালোভাবে দেখিয়ে দিয়েছিলাম পজিশনে কি করতে হয়, স্ক্রিনশট তুলতে হয়। আমি এইসব জিনিসপত্র আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, আসলে একটা পার্টিকেলের উপরে কিভাবে ফোকাস করতে হয়। আজকে আমি এইসব করবো না, আমি সিলেবাসই পড়াবো। তাহলে এই জায়গা থেকে আমার এই দিক থেকে বল উপরের দিক বরাবর ম্যাক্সিমাম যেটা ওঠে তার নাম কি বলা হয়, বিস্তার। আমি পড়াবো না টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, তুই মুখস্থ করে নিবি ওইসব জিনিসপত্র, যে বিস্তার কাকে বলে। বলবি কোন একটা পার্টিকেল ম্যাক্সিমাম যতটা দূরত্ব পর্যন্ত যেতে পারে, ম্যাক্সিমাম যতটা হাইট পর্যন্ত উঠতে পারে একটা পার্টিকেল, এর মানে এই না কিন্তু একেবারে পার্টিকেলকে ওই এনার্জি পর্যন্ত পাঠিয়ে দিবি না। পার্টিকেল একটা জায়গাতেই অল্প 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 ভাইব্রেশন করছে, সেই পার্টিকেলের যে ভাইব্রেশনটা, সেই ছোট ভাইব্রেশনটা এখানে এইভাবে দেখানো হয়। এবার শোন, যে জায়গা থেকে একটা পার্টিকেল স্টার্ট হয়েছে, বল কোথা থেকে স্টার্ট হয়েছে, এই জায়গা থেকে স্টার্ট হয়েছে না। আবার বল সেই রকম বল এই সময় পার্টিকেল কি বলছে, আমি ওপরে যাব, হ্যাঁ কিনা। আবার বল পার্টিকেল কখন বলবে এই সেম জায়গায় উপরে যাব, উপরে 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 উপরে, এখানেও সেম জায়গা পাচ্ছি বাট এখানে উপরে যাব বলছে না নিচে যাবো বলছে, নিচে যাব বলছে, তার মানে এটা হবে না। আবার পার্টিকেল বল কোথায় গিয়ে উপরে যাব বলছে, এই যে ঘুরে গিয়ে, আবার এখানে বলছে না আমি উপরে যাব। এই যে যখন আবার পার্টিকেল বলবে হ্যাঁ আমি উপরের দিক বরাবর যাব, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সকে বলা হয় ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে পার্টিকেল যখন আবার তার আগের অবস্থার পুনরাবৃত্তি করতে চায়, আগের অবস্থা মানে কিন্তু দশার কথাও মাথায় রাখবি। দশা বলতে তুই জীবনে দুটো দশায় থাকতে পারিস, একটা হচ্ছে জীবনে এরকম থাকতে পারিস যে আমার জীবনে অনেক কিছু হবে, আমি তো করে রেখে দেবো, জীবনে অনেক কিছু ভালো কিছু করবো। আর আরেকটা দশা কি হতে পারে, কুছ নেই হো রা হয়, এরকম টাইপের হবে না, যে জীবনে কিছুই তো আসে যাচ্ছে না স্যার, ও হবে না এইবার তো অন্তত পরীক্ষা হবে না, আবার স্যার মাধ্যমিকে গিয়ে কাম ব্যাক করবো। কারা কারা ধরে নিয়েছিস মাধ্যমিকে গিয়ে কাম ব্যাক করবে, কেউ নেই ক্লাসে, সবাই 9-এ কাম ব্যাক করবি, আচ্ছা দেখা যায়। তো যদি এরকম হয় আবার যখন একই দশায় চলে যাবে তখন তাকে বলা হয় কি বল, তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ দৈর্ঘ্যের হাফকে বলা হয় অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে ল্যামডা বাই 2 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবার শোন, এই জায়গা থেকে যদি তোর তরঙ্গ দৈর্ঘ্যের ডেফিনেশন ক্লিয়ার থাকে, আমি আবার বললাম বাড়ি থেকে ডেফিনেশন গুলো নিজে থেকে একবার পড়ে নিবি। আমি তো মুখে বলেই দিলাম যে একবার এই যে পূর্ণ বিস্তার নেওয়া, পূর্ণ বিস্তার নেওয়া মানে এটা বলা যায়, বা যদি তুই বলতে পারিস যে স্যার একবার আবার যখন একই দশায় চলে আসবে তার যে দৈর্ঘ্য তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এবার শোন, এই যে একবার তরঙ্গ দৈর্ঘ্য এর জন্য যে টাইম লাগে তাকে বলা হয় টাইম পিরিয়ড বা পর্যায়কাল। কি বললাম, একবার এই যে এই জায়গা থেকে পার্টিকেল স্টার্ট করেছে আবার যখন এই পর্যন্ত যাবে তাহলে তাকে বলা হয় পর্যায়কাল। চল আমি ডেফিনেশন পর্যায়কালে লিখিয়ে দিচ্ছি। পর্যায়কাল বা টাইম পিরিয়ড মানে হলো, টাইম পিরিয়ড বা পর্যায়কাল, পর্যায়কাল টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। পর্যায়কালকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, টি দিয়ে। কি বলা হয় শোন, বলছে একবার পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য নিতে, একবার পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য নিতে, পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য নিতে যে সময় দরকার তাকে পর্যায়কাল বলে। পর্যায়কাল বলে।
কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। বোঝা গেছে? তাহলে একটা ল্যামডার জন্য যে টাইম, 1 ল্যামডা এর টাইমকে বলা হয় টি। বল একক কি হবে? টাইমের একক কি হয়? সেকেন্ড। তাহলে এরও একক আসবে সেকেন্ড। বাস, গল্প শেষ। একদম ইজি ব্যাপার, আর কোনো ব্যাপারই নেই এখানে। একবার পুরো তরঙ্গ দৈর্ঘ্য নিতে যে টাইম লাগে তাকে বলা হয় আমাদের পর্যায়কাল। বোঝা গেল? চল, এই সুযোগে একটা ভালো সুযোগ পেয়েছিস, কম্পাঙ্কেরও ডেফিনেশন বলে দিতে পারবি। বল কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কাকে বলে? কম্পাঙ্ক কাকে বলে বা ফ্রিকোয়েন্সি কাকে বলে? মাথায় রাখবি, 1 সেকেন্ডে যতবার এরকম চক্কর মারবে তাদেরকে বলা হয় ফ্রিকোয়েন্সি। মানে বোঝ, এদিকে শোন, ভালোভাবে বোঝ। মনে কর এখানে একটা মেয়েদের স্কুল রয়েছে, দেখবি স্কুল ছুটি হওয়ার আগে বেসিক স্কুল আঁকলাম, কুড়ে ঘরের স্কুল। শোন, এটা মনে কর স্কুল রয়েছে। এবার দেখবি যখন 4টে বাজতে যায় তখন দেখবি কতগুলো ছেলে সাইকেলে করে, এই দেখবি স্কুলে না চারিদিক দিয়ে রাস্তা থাকে, সামনের দিকেও রাস্তা থাকে, স্কুলের এইভাবে দেখবি রাস্তা থাকে, সব স্কুলেই কম বেশি এরকমই হয় রাস্তাগুলো, ব্যাক সাইডেও রাস্তা থাকে। এরকম টাইপের রাস্তা থাকে, দেখবি কতগুলো ছেলে একটু বেশি আগেই চলে আসে, 3:45-44-এর দিকে এসে কি করবে, এই জায়গা থেকে না পাক খাওয়া শুরু করবে। এই জায়গা থেকে, এই জায়গা থেকে পাক খাবে, ঘুরবে 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 ঘুরবে, এভাবে ঘুরবে, ঘুরে দেখবে যে স্কুল ছুটি দিয়েছে কিনা, আবার একই জায়গায় আসবে, দেখবে না, আবার কি করবে, আবার কিছু সময় থেকে আবার এই জায়গা থেকে ঘুরবে, তাই নাকি? এই জায়গা থেকে ঘুরবে, ঘুরে 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 আবার একই জায়গায় আসবে। এই যে যারা এই জিনিসটা করে তাদের জীবনে এই ডেফিনেশনটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। কি ভেবেছিলি বলবো তাদের জীবনে কিছু হবে না? হতেই পারে। চল এবার এদিকে শোন, বলতে চাইছি এরকম ভাবে যখন ঘুরে আবার আগের জায়গায় আসবে তাকে বলা হয় কম্পাঙ্ক। এবার এই জিনিসটা শোন, এটা 1 সেকেন্ডে করতে হবে, 1 সেকেন্ডে যতবার করবি। এবার বেসিক্যালি তুই পারবি না 1 সেকেন্ডে করতে, তোর মনে কর এই জিনিসটা ঘুরতে টাইম লাগলো 1 মিনিট। ভালোভাবে বোঝ, কত টাইম লেগেছে তোর? 1 মিনিট। তাহলে 1 মিনিটে, 1 মিনিটে তুই কয়বার পাক খেতে পারলি? একবার। 1 মিনিটে কবার পাক খেতে পেরেছিস? একবার। বাট কম্পাঙ্কের ডেফিনেশন মিনিটের জন্য দেওয়া হয় না সেকেন্ডের জন্য? সেকেন্ডের জন্য। তাই তুই আগে লিখে নিবি 60 সেকেন্ডে একবার পাক খায়, তাহলে বল 1 সেকেন্ডে কতবার পাক খাবে? 1/60 বার। তাহলে বল ফ্রিকোয়েন্সির মান কত হবে? 1/60। ক্লিয়ার? বোঝা গেল? চল আমি ডেফিনেশন লিখিয়ে দিচ্ছি। 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে যতবার, যতবার পূর্ণ চক্কর নেয়, পূর্ণ চক্কর খায়, পূর্ণ চক্কর খায়, তাকে আমাদেরকে কি বলা হয়? পূর্ণ চক্কর খায়, তাহলে তাদেরকে আমাদের কি বলা হয় বল? কম্পাঙ্ক। বোঝা গেছে? এভাবে আমাদের এই ডেফিনেশন গুলোকে দিতে হবে প্রত্যেকটা জিনিসের। এবার একটা জিনিস শুনে রাখ, এর একক খুব ইম্পর্টেন্ট। বল এর একক কি হয়? 1/টাইম এর একক, 1/টাইম মানে হচ্ছে কি সেকেন্ড ইনভার্স, বাট এর প্রচলিত ইউনিট যেটা সেটা হলো হার্জ। হার্জ মাথায় রাখবি, পরীক্ষা দিতে পারে হার্জ হয়। ওকে, বোঝা গেছে? চল এবার না এদের তিনজনকে নিয়ে একটা সুন্দর রিলেশন রয়েছে। তো রিলেশনটা হচ্ছে কি বেগের, মানে শব্দ কতটা বেগ নিয়ে যাবে, একটা ওয়েভ কতটা বেগ নিয়ে যাবে। চল পয়েন্ট কর, তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ খুব সহজ ব্যাপার, তুই বুঝতেই পারছিস যে তরঙ্গের কতটা বেগ, তাকে বলা হয় তরঙ্গ বেগ। ইংলিশে বলা হয় ওয়েভ ভেলোসিটি, ইংলিশে বলে ওয়েভ ভেলোসিটি। শোন কি বলে এটা, আমাকে বল যে কোনো জায়গায় যদি তোকে আমি বেগের কথা বলি তাহলে বেগ মানে কি আসে? সরণ বাই সময়। ভেরি গুড, সরণ বাই সময়। এবার আমাকে বল, ভালোভাবে বুঝে বলবি, কোনো ভুলভাল কথা বলবি না। আমি এখানে তরঙ্গ বেগ লিখেছি নাকি পার্টিকেল বেগ লিখেছি? বলে তরঙ্গ বেগ লিখেছি, তার মানে আমি এখানে গল্প তরঙ্গেরই করব নিশ্চয়ই। তাহলে আমাকে বল আমি কোন জিনিসটার ডিসপ্লেসমেন্ট আমার নেওয়া উচিত, পার্টিকেলের নাকি তরঙ্গের? তাহলে আমি ল্যামডা নেবো নাকি এ নেবো? ল্যামডা নেবো। কেন ল্যামডা নেয় বোঝা গেল? এই কারণের জন্য ল্যামডা নেয়, কেন তরঙ্গ নিয়ে আলোচনা চলছে। চল এবার এদিকে দেখ, বল তাহলে সরণটা হবে তরঙ্গের দিক থেকে, তাহলে এদিক বরাবর বসবে তরঙ্গ দৈর্ঘ্য। আর তুই জানিস বল একবার তরঙ্গ দৈর্ঘ্য কমপ্লিট করার জন্য টাইমকে কি বলা হয়? পর্যায় কাল।
তাহলে এখানে বলবি স্যার একবার তরঙ্গ দৈর্ঘ্য কমপ্লিট করার জন্য যে টাইম লাগে তাকে তো বলা হয় পর্যায়কাল। তার মানে আমরা স্যার এখান থেকে লিখতে পারি ল্যামডা ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। বলে ওকে স্যার, ল্যামডা ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। এবার বল 1/t মানে আমি একটু আগে তোকে বললাম না ফ্রিকোয়েন্সি, 1/t মানে কি বললাম ফ্রিকোয়েন্সি, তাই তুই বসিয়ে দিবি ল্যামডা ইন্টু এফ। তাহলে আমাদের ইকুয়েশন হবে ভি ইজ ইকুয়ালস টু হবে আমাদের ল্যামডা ইন্টু এফ। এই দুটো গুণ করেই না সব শব্দের বেগ টেক নির্ণয় করা যায়, কিন্তু অতটাও ইজি না। 11-এ গিয়ে শিখবি কিভাবে শব্দের বেগ নির্ণয় করে, এখন তো মুখস্থ করবি। শুনে রাখ শব্দের বেগ কত হয়, 330 মিটার পার সেকেন্ড অ্যাপ্রক্স। 330, 332, 324, 336 সব পেতে পারিস। তার কারণ হচ্ছে ডিপেন্ড করে না কোথায় রয়েছে, তার উপর ভ্যারি করতে পারে। কথা বোঝা গেল? তো আমি তোকে সেফ রেঞ্জ বলে দিচ্ছি, পরীক্ষায় লিখলে শব্দের বেগ 330 থেকে 340 মিটার পার সেকেন্ড, এটা লিখবি। হ্যাঁ হ্যাঁ, ডিপেন্ড করে যে কেমন টাইপের পার্টিকেল আছে তার উপরে ডিপেন্ড করে। যেমন ধর ডায়াটমিক মানে যারা পরমাণু হয়, বল ডায়াটমিক কারা হয়, বল তুই পারবি। অক্সিজেন, অক্সিজেন O2 তে থাকে, নাইট্রোজেন N2 তে থাকে, এদের জন্য একরকম হয়। আবার হাইড্রোজেন বলছি, হিলিয়াম, নিয়ন, এরা একা একা থাকতে পারে, এদের জন্য আরেক রকম হবে। সলিড যারা হয় তাদের জন্য অনেক স্পিড হয়। কত স্পিড হয়? প্রায় 1000, 2000, 3000 মিটার পার সেকেন্ড। আবার ডিপেন্ড করে। তরলে মিডিয়াম রেঞ্জে হয় 700, 800, 900 এরকম রেঞ্জে হয়। এরকম হচ্ছে গিয়ে কথা, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। বোঝা গেল? এই জিনিসটা তোকে, এই জিনিসটা আমি মাথায় রাখতে বলবো। তোদের বইতে বেশিরভাগ জায়গায় 340 দেওয়া থাকবে, এটাও স্বাভাবিক। ওরা এমন ভাবে অঙ্ক দেবে যাতে কিনা কেটে যায়, মোট কথা কাট্টাম কুট্টি খেলতে যেতে ভালো লাগে। চল এবার এদিকে শুন, ভি ইকুয়ালস টু আমাদের যেন ল্যামডা এফটা মনে থাকে, কেননা অনেক অঙ্ক আমাদের ভি ইকুয়ালস টু ল্যামডা এফ থেকে দেয়। বলে দিল যে একটা কোনো বস্তুর 10টা তরঙ্গ দৈর্ঘ্য কমপ্লিট হয়েছে। চল আমি একটা মাত্র এক্সাম্পল আমি তোদেরকে করিয়ে দিচ্ছি, একটা মাত্র এক্সাম্পল দেখে রাখ কি বলে শোন। বললো 10টা তরঙ্গ দৈর্ঘ্য কমপ্লিট করছে, 10টা তরঙ্গ দৈর্ঘ্য কমপ্লিট করছে, 10টা তরঙ্গ দৈর্ঘ্য কমপ্লিট করছে 20 মিটার। 10টা তরঙ্গ দৈর্ঘ্য কমপ্লিট করছে, যার দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের টোটাল 20 মিটার। আমাকে বললো এর জন্য আমার টাইমের পরিমাণ, ভালোভাবে বোঝ, পুরো টাইমই কিন্তু দিয়ে দিয়েছে এখানে, টাইমের পরিমাণ লেগেছে 2 মিটার পার সেকেন্ড। তো এখানে তো ল্যামডা এফটে বেরও করতে হবে না, একদম ডাইরেক্ট রেজাল্ট বসাবি, বলবি স্যার 10টা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কত লেগেছে 20 মিটার। 10টা তরঙ্গ দৈর্ঘ্য আর পুরোটার জন্যই তো টাইম, পুরোটার জন্য টাইম লেগেছে কত, 2 সেকেন্ড। কথা বুঝতে পারলি? পুরোটার জন্যই টাইম লেগেছে কত, 2 সেকেন্ড। তাহলে আমাকে যদি বলে এক্ষেত্রে বল ভি কত হবে, বলবি স্যার 10টা তরঙ্গ দৈর্ঘ্য 20 মিটার, তার মানে এখানে বসাবো 20 ডিভাইডেড বাই নিচে টাইম কত লেগেছে 2, কত আসবে তাহলে বল 10 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? এই সেম কোশ্চেন হালকা একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেবে, পুরো অঙ্ক চেঞ্জ হয়ে যাবে। এদিকে শোন, বললো 10টা তরঙ্গ দৈর্ঘ্যের প্রতিটি 20 মিটার, প্রতিটি করে দিল এখানে, প্রতিটি 20 মিটার, আর আমার টোটাল টাইম সেম 2 সেকেন্ডই লেগেছে। তাহলে তুই তখন লিখবি ভি ইজ ইকুয়ালস টু 10টা তরঙ্গ দৈর্ঘ্য এক একটা কত করে 20 মিটার করে, টাইম কত লেগেছে বল 2 সেকেন্ড। তাই তো রেজাল্ট কত হবে, বলবি স্যার 10 করে, তার মানে আমাদের এই জায়গা থেকে আসবে 100 মিটার পার সেকেন্ড। বল ক্লিয়ার? বোঝা গেছে? আরো করাবো? চল কর, এদিকে দেখ। মনে কর এক্সাম্পল এমন বললো, 3 নম্বর এক্সাম্পল, ধর এরকম বললো যে আমার কাছে গ্রাফই এঁকে দিল, পুরো টোটাল একটা গ্রাফ এঁকে দিল। গ্রাফ এঁকে দিয়ে তোকে বললো এই গ্রাফ দেখে তুই ভেলোসিটি বল। আই থিঙ্ক পারবি, চল এদিকে দেখ, দেখে বলতে পারিস কিনা। এই এই এরকম ভাবে গ্রাফ এঁকে দিয়েছে, এই জায়গা থেকে এরকম ভাবে এই জিনিসটাকে টেনে দিয়েছে একটা পুরো তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য টেনে দিয়ে এখানে লিখে দিয়েছে এটা হচ্ছে কি আমাদের 1.6 মিটার, কথা বলে দিয়েছে 1.6 মিটার। আর এখানে টাইম দিয়ে দিয়েছে 2, আর এখানে টাইম দিয়ে দিয়েছে 4 সেকেন্ড, এদিক বরাবর টি, এদিক বরাবর আমাদের দিয়ে দিয়েছে ওয়াই। বল যখন আমরা খেলা খেলবো তখন তরঙ্গ নিয়ে খেলবো না পার্টিকেল নিয়ে খেলবো? তরঙ্গ নিয়ে। তাহলে বল এই অ্যাক্সিস বরাবর তরঙ্গ লিখেছিলাম না পার্টিকেল লিখেছিলাম? মনে কর পার্টিকেল লিখেছিলাম। এই যে এইটা উপর দিক বরাবর পার্টিকেল, আমাদের এই দিক বরাবর ছিল এক্স আর টি, তরঙ্গের গল্প এই দিক বরাবর ছিল। চল এদিকে খেয়াল কর, তাহলে তুই আমাকে বল 1.6 মিটার যেটা আমার টোটাল কত টাইম লেগেছে, বল 4 সেকেন্ড। তাহলে আমি যদি তোকে এই গ্রাফ দেখে বলি ভেলোসিটির মান কত, তুই ইজিলি বলতে পারবি, স্যার ল্যামডার মান কত 1.6 মিটার, স্যার টাইমের মান কত আপনি বসিয়ে দিন। এখানে পুরো টাইমটা মানে হচ্ছে গিয়ে টাইম পিরিয়ড,
তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 1.6 মিটার ডিভাইডেড বাই আসবে আমাদের 4, তাহলে এই জায়গা থেকে আমি 0.4 মিটার পার সেকেন্ড। আমি শুধুমাত্র আজকে তোদের অঙ্কের বেস রেডি করবো, পরের দিন শুধুমাত্র একের পর এক অঙ্ক চলতে থাকবে, একের পর অঙ্ক তোদের বোঝাতে থাকবো। আজকের ক্লাসে শুধুমাত্র আমি বেস রেডি করবো যাতে কিনা এটুকু বুঝতে পারি যে কি কি হতে পারে, কি আসতে পারে, এগুলো যেন উপর থেকে বুঝতে পারিস। চল এরপরে মানে আমরা হচ্ছে কোনো রকম ভাবে এমন জিনিস বাকি রাখবো না যে পরের ক্লাসে অঙ্ক করতে না পারি। আর একটাই মাত্র সেশন যাবে, আমি আবার বলছি, যা শুধুমাত্র করাবো সেগুলো শুধুমাত্র ভালোভাবে করে যাবি, আর যা যা করতে বলবো সেগুলো করবি, আর ওর বাইরে কোনো কিছু লাগবে না। চল এবার এদিকে শোন, নেক্সট যেটা সেটা হচ্ছে আমরা যখন ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা যখন বুঝতে পারলি, তোকে অনেক সময় এখানে দুটো জিনিস জিজ্ঞাসা করে, একটা হচ্ছে ঘনীভবনের গল্প জিজ্ঞাসা করে, একটা হচ্ছে তনীভবনের গল্প জিজ্ঞাসা করে। তোকে যদি বলে ঘনীভবন তাহলে টাইম কেমন হয়ে যাবে হাফ, আর যদি বলে তনীভবন তার জন্য টাইম কেমন লাগবে তারপরে হাফ। মানে তোকে যদি ঘনীভবন তনীভবনের কথা জিজ্ঞাসা করে তাহলে তুই তখন পুরো ল্যামডা নিবি না, ল্যামডা বাই 2 নিয়ে কাজ করবি। ওকে, আমি তোদেরকে পরের দিন এরকম টাইপের অঙ্কগুলো ভালোভাবে দেখিয়ে দেবো। এবার শোন, আমরা এবার যেটার উপরে ফোকাস করব নতুন টপিক, তার নাম হচ্ছে কি শব্দের প্রতিফলন। চল পয়েন্ট কর শব্দের প্রতিফলন, শব্দের প্রতিফলন, শব্দের প্রতিফলন, রিফ্লেকশন অফ সাউন্ড। খুব সহজ কথা, শোন মন দিয়ে। যখন কোনো জিনিসে আমরা যখন এই যে আওয়াজ করছি, যে কোনো জায়গায় যদি তরঙ্গ যায়, মাথায় রাখবি সেই তরঙ্গটা আবার রিটার্নও করবে। আর যদি স্যার তরঙ্গ রিটার্ন করে তাহলে তার সম্পর্কে কিছু না কিছু ফর্মুলা থাকে। তো এই যে তরঙ্গ রিটার্ন করবে এর দুটো ফর্মুলা তুই আমার মন থেকে একদম মুখ দিয়ে এখন থেকে শুনে রাখ, আর একদম ক্লাস 12 পর্যন্ত মাথায় রাখবি প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র। এটা আলোর জন্য প্রযোজ্য। কি হয় শোন, আমি এখানে তরঙ্গ আকারে আঁকছি, মনে কর কোন একটা জায়গা থেকে শব্দ উৎপন্ন হবে না, হ্যাঁ কিনা বল? উৎপন্ন হবে। তো যার জায়গা থেকে শব্দ উৎপন্ন হবে তার নাম হয় সোর্স। কি নাম হয়? সোর্স। তাহলে আমি যদি শব্দ এই জায়গা থেকে আসে, তার মানে এখানে কোথাও না কোথাও গিয়ে কি আছে বল? সোর্স আছে। ওকে, সোর্স যেমন মাইক একটা সোর্স হতে পারে। এবার শোন, ফার্স্ট সূত্র বলছে এই যে সোর্স থেকে যে আমাদের সাউন্ড ওয়েভ আসবে আবার রিটার্ন কি করবে বল? সাউন্ড ওয়েভই করবে। এবার বল, এই যে আপতিত যেটা আসলো এটার নাম কি হবে? স্বাভাবিকভাবে এটা হবে আমাদের আপতিত তরঙ্গ, আর এটার নাম কি হবে? প্রতিফলিত তরঙ্গ। কথা বোঝা গেল? এটার নাম কি হবে? আপতিত তরঙ্গ, আর এটার নাম কি হবে? প্রতিফলিত তরঙ্গ। এবার শোন, যে আপতিত হয় না তাকে ইংলিশে নাম দেওয়া হয় ইনসিডেন্ট, ইংরেজিতে কি বলে? ইনসিডেন্ট। তাহলে প্রথমটার নাম হবে ইনসিডেন্ট ওয়েভ, আর দ্বিতীয়টার নাম হবে রিফ্লেক্টেড ওয়েভ। তাহলে পর ওয়ার্ড ইনসিডেন্ট, তাহলে কি থাকছে? আই না? ইনসিডেন্টের ফার্স্ট ওয়ার্ড কি? আই। তাই জন্য এখানকার অ্যাঙ্গেলটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করি। আবার যখন আমাদের রিটার্ন করে যাবে তখন সেই জিনিসটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে নাম দেবো আমরা রিফ্লেক্টেড। তাহলে আমার কাছে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে ইনসিডেন্ট, একটা হচ্ছে রিফ্লেক্টেড। এবার আমি তোকে দুটো সূত্র বলবো, এই দুটো সূত্র শব্দের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিতেও পারে। ফার্স্ট সূত্র কি বলছে শোন, প্রথম সূত্র, প্রথম সূত্র শব্দের প্রতিফলনের প্রথম সূত্র লেখাচ্ছি। প্রথম সূত্র বলছে এই যে তুই আপতিত তরঙ্গটা দেখতে পাচ্ছিস, হ্যাঁ স্যার এই যে আপতিত তরঙ্গ, আর তুই এই যে প্রতিফলিত তরঙ্গটাকে দেখতে পাচ্ছিস, আমি এটা কালার চেঞ্জ করে দিলাম, এই যে গ্রিন কালারের প্রতিফলিত তরঙ্গ। এই যে স্যার আপতিত তরঙ্গ আর প্রতিফলিত তরঙ্গ আছে, এরা আর এদের সাথে এই যে লম্বটা আমি এঁকেছি না, এরা সব সময় একই তলে অবস্থান করবে। কি বললাম? একই তলে অবস্থান করবে। তুই জিজ্ঞাসা কর কোন তলে, আমি বলবো বোর্ডের তলে। বোঝা গেল? আপতিত এই যে সোর্স থেকে আপতিতটা আসলো আর প্রতিফলিতটা চলে গেল, এখান থেকে যদি একটা লম্ব টানি, সেই লম্বটা কোথায় টানবি? এই তলের উপরে টানবি। তাহলে বোঝ, ইমাজিন কর, এটা অনেক বাচ্চা ইমাজিন করতে পারে না, ওরা কেমন ভাবে তোকে বলছি, ভালোভাবে বুঝবি। এরকম যখন এঁকে দেওয়া হয় না তখন ওরা ভাবে স্যার আলো এসে পড়বে, আচ্ছা বুঝতে পারলাম, তারপরে তল থেকে রিফ্লেক্ট করে চলে যাবে। তলটা বুঝতে পারে না, ভালোভাবে বোঝ কেন তলটা বুঝতে পারে না। আমার কাছে যদি আয়না থাকতো আলো দিয়ে দেখানো আরো বেশি বেটার হতো। তুই আয়না ইমাজিন করতে পারবি? ইমাজিন কর আয়না, এবার আয়নার মধ্যে লাইট এসে পড়ছে, কিভাবে এসে পড়বে? এভাবে লাইট এসে পড়বে। ওকে, আর প্রতিফলিত হওয়ার সময় কিভাবে প্রতিফলিত হবে বল? এইভাবে প্রতিফলিত হয়ে যাবে। তল কিন্তু আয়নার তল না, বল এই তলের সাথে লম্ব কোনটা হবে? এই যে এটা লম্ব, এই যে এই তলটা দেখতে পাচ্ছিস না, আপতিত, প্রতিফলিত আর লম্ব এরা একই সমতলে অবস্থান করবে। ভালোভাবে খেয়াল কর, যেমন এখানে আয়না কোনটা? এটা। তাহলে এখানে ভাবে এই যে আমার এই আয়না রয়েছে, তাহলে আপতিত কোনটা? এটা। প্রতিফলিত কোনটা? এটা। আর লম্ব কোনটা বলে? এটা। এরা তিনজন একই তলে অবস্থান করবে, নাকি এই তলটা সেটা না, এই তলটা কোনটা? এটা তো এই তলটা, এই তলটা না, কোন তলটা বল? বলবি যে স্যার এই যে এই তলটা। বুঝতে পারছিস? এই যে আপতিত, প্রতিফলিত আর এই যে লম্ব।
কথা বোঝা গেল? আমাদের এই তিনটে জিনিসকে আমাদের ফার্স্ট সূত্র আমাদের তাই বলছে। কি বলছে চল লিখি। বলছে আপতিত, আমি এখন তরঙ্গ বলবো যেগুলো, সেগুলো তখন কি নাম হয়ে যাবে বলতো? রশ্মি। আলোতে চলে যাব না, তখন রশ্মি হয়ে যাবে। এখন থেকে এই জিনিসগুলো শিখে রাখ। আপতিত তরঙ্গ, কমা প্রতিফলিত তরঙ্গ, কমা আপতিত তরঙ্গ, প্রতিফলিত তরঙ্গ ও লম্ব, ও লম্ব পরস্পর পরস্পর সমতলে সমতলে অবস্থান করে, পরস্পর সমতলে অবস্থান করে। আর সেই তলটা কোনটা বুঝতে পেরেছিস তো? বোর্ডের তল এখানে, এই যে এলো গেল লম্ব। আর আরেকটা জিনিস বলছে শোন, যার নাম আমরা দিই দ্বিতীয় সূত্র। আর এটা আরো মজা পাবি শোন, একদম ইজি ব্যাপার। যেমন কর্ম করবি তেমন তার ফল পাবি। মানে আপাতন কোণ যতটা কোণ নিয়ে আসে ততটা কোণ নিয়ে কি হয়? প্রতিফলন কোণ চলে যায়। আমার মনে হয় ক্লাস 8-এও এটা পড়ে নিয়েছিলি। আপাতন কোণ আর প্রতিফলন কোণ সেম হয়। এই হচ্ছে আমাদের শব্দের প্রতিফলনের দুটো সূত্র। এবার শোন, আমি তোদের সাথে কিছু সময় এগুলোকে নিয়ে গল্প করব, সেই গল্পগুলো একটু শুনে রাখ। এই প্রতিফলনের না অনেকগুলো এক্সাম্পল হয়, অনেক জিনিসপত্র হয়। আমি এখানে সেগুলো সব রাফ লিখবো, তোরা বাড়ি থেকে বইতে রিডিং পড়ে নিবি। খুব ইম্পর্টেন্ট কিছু না, বাট পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, 1 নম্বরে 2 নম্বরে ছড়িয়ে ছিটিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। কি ইম্পর্টেন্ট আমি একটু পরে তোদেরকে বলে দেবো, আমি সেটা পড়িয়ে দেবো, খুব ভালোভাবে বুঝিয়ে পড়িয়ে দেবো। আচ্ছা শোন, কি হয় বলে যে প্রতিফলনের না কয়েকটা দৃষ্টান্ত দাও। প্রতিফলনের দৃষ্টান্ত খুব ইজি। শোন, যদি আমরা যে কোনো জায়গায় যে আওয়াজ করছি না, এই আওয়াজটা করাটা আমরা কিন্তু শুনতে পাই না। আওয়াজটা, এই যে আওয়াজটা করলাম, করার পরে এই জায়গা থেকে যেগুলো প্রতিফলন হয় সেগুলো শুনতে পাই। যেমন মনে কর আমি চিল্লালাম, চিল্লালাম মনে কর কোনো একটা জায়গায়, যদি কোথাও থেকে প্রতিফলনই না হয় তাহলে কিন্তু আমার কানে কোনোদিন আসবে না, তাই না? তাহলে আমাদের কোনো জায়গা থেকে প্রতিফলন, যেমন ধর আমি এই যে কথা বলছি না, আমি কি আমার কথাটা শুনতে পাচ্ছি? না, আমি এই জায়গা থেকে সামনের দিকে কথা ছুড়ে মারছি, ওই দেওয়াল থেকে কিছু জিনিসপত্র রিফ্লেক্ট হয়ে আসবে। এই ভাব, এই রুমটা অনেকটা ফাঁকা, ওকে, এই রুমটা অনেকটা বেশি পরিমাণে ফাঁকা, দেওয়ালটা অনেকটা দূরে রয়েছে, দেখবি দুবার করে আওয়াজ শোনা যায়। পাহাড়ি অঞ্চলে গেলে এরকম টাইপের জিনিস দেখতে পেয়েছিস হয়তো অনেক সময়। এরকম ভাবে তুই চিল্লিয়ে বললি তোর নাম, বললি ঋতুরাজ, ওদিক থেকেও চিল্লিয়ে আসলে কথা আসবে, ঋতুরাজ ঋতুরাজ ঋতুরাজ। কেন হয় এরকম টাইপের? কেন তুই একবার চিল্লিয়ে বলেছিস ঋতুরাজ, ওই পাহাড়ে গিয়ে ধাক্কা খাবে, তারপরে আবার ওই পাহাড়ে গিয়ে ধাক্কা খাবে, তাহলে ওটার একবার সাউন্ড তোর কানে আসবে, আবার ওই পাহাড়ে গিয়ে ধাক্কা খেয়েছে ওই জায়গা থেকে সাউন্ড আসবে, বিভিন্ন জায়গা থেকে সাউন্ড এসে এরকম টাইপের হবে। এই যে এই জিনিসটাকে বলে প্রতিধ্বনি। তাহলে আমি তোকে দেখ মজার ছলে প্রতিধ্বনি কি বলে দিলাম, তুই এটা ডেফিনেশন পড়ে নিবি। তাহলে আমি ডেফিনেশন তোকে, আমার কাজ একবার মুখের থেকে বলা, আমি তাই বলে দিচ্ছি। যখন কোনো কঠিন জিনিসে বা কোনো বড় জিনিসে গিয়ে ধাক্কা খায় তখন একই শব্দ বারবার বারবার আমাদের কানে শোনা যায়, এই জিনিসটাকে বলা হয় প্রতিধ্বনি। বোঝা গেল? তোরা কারা কারা বাথরুমে গান করেছিস? বাথরুম সিঙ্গার কে পাচ্ছিস? ওই যে যারা তোর বাথরুমে গান করিস, যারা বাথরুম সিঙ্গার, দেখবি বাথরুমে গেলে না গানটা বেশ ভালো আসে, মানে গানের যে ভয়েস হয় সেই ভয়েসটা অনেকটা বেশি বেটার হয়। কিন্তু সেই জায়গার তুলনায় তুই যদি নর্মালি এখন বলি চল গান করে দেখাতে এই লোকজনের মধ্যে, তখন দেখবি তোর ভয়েসটা ওরকম আসছে না। তার কারণ যে কারণের জন্য হয়, দ্যাট ইজ কল্ড অনুরণন। অনুরণন এই কারণের জন্য হয়, বা রিভারবেশন, ঠিক আছে, যে বেস টাইপের বাড়িয়ে দেয়। তো ওই যে দেখিস না যেটা ভাইব্রেশন ক্রিয়েট হয়, এই ভাইব্রেশনটা এই অনুরণনের কারণে তৈরি হয়। বাথরুমের মধ্যে যে কোনো খুব আবদ্ধ জায়গায় এরকম টাইপের হাই বেস তৈরি হতে পারে। এই কারণের জন্য বাথরুমে তোর ভয়েস তো শুনতে বেটারই লাগবে। কথা বুঝতে পারলি? আর নর্মালি শুনে দেখবি ওরে ক্যাকা ক্যাকা করে কি করছে। আমার যেমন, আমি তোকে বলি, আমি যখন নিজে পড়াই আমার তখন মনে হয় যে কি ক্যাকা 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 করে বাড়াচ্ছে। আর যখন ইউটিউবে ভিডিও দেখি আমি তখন ভাবি যে বাচ্চারা এগুলো কানের মধ্যে নিচ্ছে কিভাবে, মানে কান থেকে রক্ত রক্ত বেরিয়ে যাবে না তো? তো দেখবি তোদেরও হয় এই জিনিসটা, নিজেদের ভয়েস না সবসময় নিজে যেটা শুনবি সেটা, আর যে আওয়াজটা শুনতে পাবি না সেই আওয়াজটা মেন আওয়াজ শুনতে পাবি না, তোর ব্যাক সাইডে যেহেতু ইয়ার রয়েছে তুই তোর আওয়াজ তোর বাজেই লাগবে। তুই আমার কথা না, তুই সবাই তোরা যারা নিজেরা রয়েছে দেখবি সবাই বলবি আমার নিজের আওয়াজ আমার নিজের বাজে লাগে। তার কারণ এটা স্বাভাবিক সবার জন্য, ন্যাচারালি, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রতিধ্বনি কি ভালোভাবে বুঝবি, এই দুটোর মধ্যে যেন ডিফারেন্স। আবার প্রতিধ্বনিটা গিয়ে অনুরণনে লিখে আসিস না, আর অনুরণনটা গিয়ে প্রতিধ্বনিতে গিয়ে। প্রতিধ্বনি মানে হচ্ছে ইকো। ইকো মানে কি বুঝতে পারছিস? আবার বলছি, যদি আমরা যখন কথা বলি তখন যদি বাইরে কোনো, মানে যদি দূরে কোনো অবজেক্ট থাকে, সেই অবজেক্ট থেকে বারবার ধাক্কা খেয়ে 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 বারবার প্রতিফলনের জন্য আমাদের কানে আসবে, তাহলে কোনটা প্রতিফলনের ধর্ম, ইকো বা
প্রতিধ্বনি, কিন্তু অনুরণন যেটা সেটা হচ্ছে রিভারবেশন, মানে যদি ভাইব্রেট করে তোর এই যে ভয়েস যদি একটা বদ্ধ জায়গার মধ্যে চলে যায় তাহলে তখন চারিদিক থেকে ও বেরোনোর কোনো জায়গা পাবে না, তখন ওর যে সাউন্ডটা সেই সাউন্ড গুলো মিক্স আপ হওয়া শুরু করে, তখন শুনতে বেশি বেটার লাগে। এই কারণের জন্য দেখবি যখন একবারে না সবাই মিলে ঢাক ঢোল করতাল কীর্তন একসাথে বাজাবে, মানে বলতে চাইছি এটা যখন ডিজে সিস্টেম আসে কোনো জায়গায় দেখি সব একবারে বাজায় না, একবারে বাজালে তখন শুনতে বেশি বেটার লাগে। তার কারণ হচ্ছে কি ওই রিভারবেশন বেটারলি তৈরি হয়, সব কটার সাথে যদি সিং করে রিভারবেশন তৈরি করিস তাহলে বেটার লাগে। ইভেন দেখবি অনেক লোকজন রয়েছে যখন গিটার নিয়েছে দেখবি অনেকগুলো তার থাকে, আমার কাছে এখনো এখানে কাছাকাছি নেই, সব থেকে যে সরু তারটা রয়েছে না ওই সরু তারটাতে সব থেকে রিভারবেশন বেটার হয়, এই কারণের জন্য সরু তারটা বাজালে দেখবি বেটার সাউন্ড করে। বাকি যে একদম প্রথম তারটা বাজাবি দেখবি মনে হবে যেন কি বাজিয়ে দিয়েছে, লাস্ট দুটো তার যদি শুনে টুংটুং করতে থাকিস তা মনে হবে যে যেন সাউন্ডটা বেশি বেটার আসে। এই জিনিসটার কারণ হচ্ছে কি আমাদের অনুরণন। তা আই থিঙ্ক আমি তোদেরকে বোঝাতে পেরেছি যে কোনটা প্রতিধ্বনি যেটা রিটার্ন করে আসে, আর রিভারবেশন হচ্ছে যে গম গম আওয়াজ হয়। কি লিখবি সংজ্ঞার সময় যখন লিখতে বলে তখন লিখতে হয় যে গম গম আওয়াজ হয় যখন আবদ্ধ জায়গায় গিয়ে, তাকে বলে অনুরণন। এবার একদম রিয়াল জিনিসপত্র শোন, বাস্তবে এইগুলো নিয়ে না একটা জিনিস তৈরি করা যায়, যে জিনিসগুলো সেটার নাম হচ্ছে সোনার। ঠিক আছে, সোনার। সোনার কি করে, সাউন্ড নেভিগেশন সিস্টেম, যে এই সিস্টেমটা এটা কি করছে ভালোভাবে শোন, কি পুরো নাম, সাউন্ড দাঁড়া, সাউন্ড নেভিগেশন, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ওকে, এই সিস্টেমটা কি করে শোন, অনেক দূরে দূরে মনে কর কোথাও কোনো আওয়াজ, সেই সোনার সিস্টেম অনেকে বের করে, আমি বলছি কারা কারা ইউজ করে। তো এই সিস্টেমের সাহায্যে না কোনো জিনিস যদি কোথাও হারিয়ে যায় তার একটা ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সিটাকে ম্যাচ করানো যায়। তোকে আমি না অল্প করে বলছি মানে এই সোনার সিস্টেম তারপরে রেডার এগুলো কিভাবে কাজ করে অল্প, আমি দেখ বেশি কিছু বলতে পারবো না তোদের লেভেলে গিয়ে, বাট আমি একদম অল্প ভাষায় সহজ ভাষায় তোদেরকে বোঝাচ্ছি। মনে কর দুজন লোক রয়েছে, একটা হচ্ছে বিট্টু রয়েছে আর আরেকটা জায়গায় টেবিল বেঞ্চ রয়েছে। মনে কর দুজনে হারিয়ে গেছে, বিট্টুও হারিয়ে গেছে আর টেবিল বেঞ্চও হারিয়ে গেছে। এবার বিট্টুর বডির একটা ফ্রিকোয়েন্সি হবে, বিট্টুর বডি কি দিয়ে তৈরি তুই জানিস, মাংস এইসব যা যা জিনিসপত্র রয়েছে হাড্ডি গুড্ডি। এবার বল বিট্টুর মতন কে রয়েছে, প্রীতম রয়েছে। তো আমি কি করলাম, প্রীতমের বডিতে সাউন্ড পাঠালাম, আর আমি যে সাউন্ডটা পাঠাবো একটু পরে তোকে বলবো, আমি আল্ট্রাসনিক সাউন্ড পাঠাবো। আল্ট্রাসনিক মানে কি, যেই সাউন্ড গুলো আমাদের 20,000-এর বেশি হয়, তোকে আমি একটু পরে বলছি সেই সব জিনিসপত্র। তা আমি মনে কর সেটা প্রীতমের গায়ে পাঠালাম, প্রীতমের গায়ে পাঠানোর পরে রিটার্নে আরেকটা ওয়েভ কি হবে আমার কাছে আসবে। তাহলে আমি আবার বলছি বিট্টু হারিয়ে গেছে, তাহলে আমি প্রীতমের গায়ে আমি সাউন্ড পাঠালাম, আমি সাউন্ড পাঠিয়ে রিটার্ন করে আমার কাছে কোন একটা সাউন্ড আসলো। এবার আমি ওটার ফ্রিকোয়েন্সি দেখে আমি কি এটা জাজ করতে পারবো যে প্রীতমও যা দিয়ে তৈরি আর বিট্টুও তাই দিয়ে তৈরি। এবার এই জায়গা থেকে আমি সাউন্ড পাঠালাম, একবারে অনেকটা সাউন্ড পাঠালাম, বিট্টু কোথাও একটা জলের তলার মধ্যে চলে গেছে, এই জায়গা থেকে সাউন্ড পাঠাচ্ছি। এবার ভাব কোথাও তো হয়তো ওই জায়গাটা মাছ পড়ে রয়েছে, মানে মাছ যাচ্ছে কোথাও, কোনো জায়গা থেকে জেলিফিশ যাচ্ছে, কোনো জায়গা থেকে মনে কর সাবমেরিন যাচ্ছে, কোনো জায়গা থেকে মনে কর পাথরের টুকরো রয়েছে, সবার সাথে না ওই সাউন্ডটা আলাদা আলাদা রকম আসে, তাই না? যখন ধাক্কা খেয়ে এক এক জায়গার সাথে এক এক রকম সাউন্ড আসবে। এবার প্রীতম তো বেঁচে রয়েছে, প্রীতম তো আমাদের সাথেই রয়েছে, তাহলে প্রীতমের গায়ের থেকে ওই যে সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা, ওই ফ্রিকোয়েন্সিটা আর এই যে সোনারের ফ্রিকোয়েন্সি, যখন আমি সোনার দেখতে পাবে সেম প্রীতমের মতন কোনো বডি আবার ওই জলের মধ্যে পাওয়া যাচ্ছে, তখন ও কি করবে, সোনার পাঠাবে। এইভাবে আমরা বিট্টুকেও খুঁজে পেতে পারি। কথা বোঝা গেল বিট্টুকে কিভাবে খুঁজে পাওয়া যায়। দ্বিতীয় কথা শুনবি যে বিভিন্ন মানে টাইপের জিনিসপত্র, বিভিন্ন টাইপের যেগুলো কিনা আমাদের জ্বালানি, সেই জ্বালানির নাম তোরা ক্লাস 10-এ গিয়ে পড়বি। মিথেন হাইড্রেট বলে এক ধরনের জ্বালানি হয়, সেগুলো দিয়ে না প্রচুর পরিমাণে তোর এনার্জি তৈরি করা যায়। এইসব জিনিসপত্রেরও না একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, তাহলে কি করবে, ওই ফ্রিকোয়েন্সি থেকে ও খুঁজে পেয়ে যাবে। বুঝতেই পারছিস যে যানবাহনের অবশেষ এইসব জিনিসপত্র, জাহাজ মনে কর কোথাও ডুবে গেছে, টাইটানিক ডুবে গেছে, টাইটানিককে খুঁজছে কিভাবে, এইসব সিস্টেম দিয়ে খুঁজছে। কথা বোঝা গেল? এই সেম সিস্টেমটা যেটা আমি জলের মধ্যে বললাম, সেই সিস্টেমটা এবার আকাশে নিয়ে যা, আকাশে নিয়ে গেলেই নাম হয়ে যাবে রেডার। কথা বোঝা গেল? সেম সিস্টেম যেটা জলের মধ্যে চলছে, দ্যাট ইজ কল অনেকটা সোনার। জল আর এই যে নর্মাল গ্রাউন্ড রাউন্ডে চলছে আমাদের আশপাশের জায়গায়, তাদেরকে আমাদের বলা হয় সোনার। আর আমাদের বাকি যে জিনিসটা হয়ে যাবে তখনই নাম হয়ে যাবে রেডার। রেডার মানেও তো বুঝতে পারলি, সেম সেম ওই প্লেনের অ্যালুমিনিয়ামের খুঁজবে যে কোথা থেকে ধাক্কা খেয়ে সাউন্ড আসছে, সেই জায়গায় গিয়ে আমাদের রেডার সিস্টেম টেকনোলজি কাজ করে। কথা বোঝা গেল? এবার শোন, সোনারের তুলনায় রেডার অনেকটা বেশি পরিমাণে পাওয়ারফুল হয়। কেন? সোনার শুধুমাত্র জলের মধ্যে বেশি বেটারলি কাজ করতে পারে। কেন? এবার ভালোভাবে ভাব, সোনার না সলিড আর লিকুইডের মধ্যে বেটারলি কাজ করে, আর রেডার আমাদের এয়ার মিডিয়ামের মধ্যে কাজ করে। টাফ কোনটা? টাফ কিন্তু এয়ার মিডিয়ামের মধ্যে কাজ করানো। কেন? তুই বুঝতে পারছিস শব্দের বেগ, আমি কি বললাম সব থেকে বেশি কোথায় হবে, কঠিন মিডিয়ামের জন্য। তো আমার এত কিছু তোদের বলা উচিত না, তাও বললাম।
প্রতিফলনে আরো উদাহরণ পাওয়া যায়, স্টেথোস্কোপ। কোনোদিন স্টেথোস্কোপ না কানের মধ্যে দিবি, দিয়ে ওর যে মুখ থাকে, আমার কাছে থাকলে আমি তোদেরকে পরের দিন দেখিয়ে দেবো। আমি স্টেথোস্কোপের এখানে হালকা করে জাস্ট একদম টোকা দেবো, তারপরে বুঝতে পারবি কানের মধ্যে কতটা জোরে গিয়ে আওয়াজ যায়। তার কারণ হচ্ছে কি, ওখানে যে ডায়াফ্রামটা থাকে, ওই ডায়াফ্রামটা অত্যন্ত পাতলা হয়, আমি তোদেরকে পরের দিন শোনাবো। বেশি কিছু দরকার নেই, ওখানে গিয়ে হালকা করে এরকম আওয়াজ দিবি, মোটামুটি দেখতে 5 মিনিট পরে কানে কিছু শুনতে পাচ্ছিস না, 5 মিনিটের জন্য প্রচন্ড পরিমাণে আওয়াজ হয়। এবার কি হবে, যখন ডাক্তার দেখছে তখন কি করছে, ওই স্টেথোস্কোপ দিয়ে দেখবি এরকম ভাবে হাতে দেয়, ওনার কাছে আওয়াজটা ভালো রকম জোরে যায়। এই যে হালকা হালকা ভাইব্রেশন, এই হালকা হালকা ভাইব্রেশনও অনেকটা জোর হিসেবে কানের মধ্যে চলে যায়। একদম অল্প সাউন্ড ওই ডায়াফ্রাম দিয়ে আওয়াজ। এটা অনেকটা কেমন বলতো, তুই এখানে মাইকের মধ্যে কথা বলছিস, খুব আস্তে আস্তে কথা বলছিস, সেই জিনিসটা যদি তুই দূরে পাঠাতে চাস তাহলে মাইক ইউজ করবি না, চোং ইউজ করবি না, ওরকম টাইপের সিস্টেম দিয়ে করছে। যদি বা খুব স্মার্ট টেকনোলজি, আমি কোন একটা ভিডিওতে ট্রাই করবো শুধুমাত্র স্টেথোস্কোপ বোঝানোর জন্য। আমাদের মেজরিটি যারা তোরা বায়োলজি নিয়ে পরবর্তীকালে ডাক্তার হবি, তারা জানিস যে মেজরিটি জিনিস কিন্তু ফিজিক্সের অনেকটা জিনিসপত্র কাজে লাগবে। তুই ভাব আজকের যেমন ধর তোকে এই যে এই জিনিসটা বলে আল্ট্রাসোনোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফিতে এখানেরই চ্যাপ্টারের জিনিসপত্র। 3 ধরনের শব্দের ফ্রিকোয়েন্সি হয়। ফার্স্ট কি হয় বল, শব্দতর। শব্দতর মানে যাদেরকে ইংলিশে বলা হয় ইনফ্রাসনিক, ইনফ্রাসনিক। সেকেন্ড, সেকেন্ড হয় শ্রুতি বৌদ্ধ, না কি বলে, কি ঠিক লিখলাম, এরকম বলে বাংলা, শ্রুতি গোচর লিখে দি না, শ্রুতি গোচর টনিক। তারপরে কি হয়, যেগুলো খুব শব্দোত্তর, শব্দোত্তর আল্ট্রাসনিক। আর যদি কেউ শব্দের বেগের তুলনায় বেশি যায় তাকে বলা হয় সুপারসনিক। ঠিক আছে, এবার শোন, যদি কোনো আওয়াজ 20 হার্জের থেকে কম হয় তাহলে তাদেরকে কি বলে, শব্দতোড়। হাতি দেখে ভয় পাস? ভয় পাওয়া উচিত, কেন হাতির ল্যাঙ্গুয়েজ তুই বুঝতে পারবি না। হাতিরা, জলস্থিরা, এরা না নিজেদের মধ্যে যে ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটা 20 হার্জের থেকেও কম। ঠিক আছে, 20 হার্জের থেকেও কম, মানে হাতি ডাকছে মানে ওই ডাকা না, আমি বলতে চাইছি ওরা নিজেদের মধ্যে একটা সাউন্ডের ফ্রিকোয়েন্সিতে কথা বলে, তুই সেটা শুনতে পাস না, তার কারণ হচ্ছে সেটা 20 হার্জের থেকেও কম। এরপরে তুই আমি এরা যারা কথা বলি তারা 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত তো কেউ বলতে পারি না। মেয়েরা কিন্তু তুলনামূলকভাবে ফ্রিকোয়েন্সি বেশি, মেয়েদের আওয়াজ বেশি বলিনি, ফ্রিকোয়েন্সি বেশি। এই কারণের জন্য কানে যদি কারো কথা বেশি লাগে, ছেলেদের তুলনায় মেয়েদের কথা কানে বেশি লাগবে। কথা বোঝা গেল? কেননা ওদের সাউন্ডের ফ্রিকোয়েন্সি বেশি, ওদের সাউন্ডের এনার্জি বেশি। তো ভালোভাবে শোন, মনে কর একই ক্লাসের মধ্যে আমি পড়াচ্ছি, আর একই ক্লাসের মধ্যে ধর আরেকজন কোনো আমাদের কোনো একটা মহিলা ম্যাডাম এসে পড়াচ্ছে, তাহলে যে মহিলা পড়াবে সে তার বেশি আওয়াজ তোর কানে লাগবে। আমি বললাম অ্যাটেনশন, তাহলে ঠিক আছে মাস্টার বলছে, ও যখন বলবে না, যদি জোরে বলে অ্যাটেনশন, তোর কান ফেটে যাবে। ঠিক আছে, পাওয়ারফুল কত মেয়েরা এবার বুঝে নে। এবার এই জায়গা থেকে দেখ, 20,000 থেকে তাহলে সরি 20 হার্জ থেকে যদি 20,000 হার্জের মধ্যে হয়, আর যদি 20,000 হার্জের থেকে বেশি হয়, যদি 20,000 হার্জের থেকে বেশি হয় তাহলে তাকে বলা হয় শব্দোত্তর বা আল্ট্রাসনিক। এই ধরনের জিনিসপত্র বাদুর করতে থাকে, কুকু করতে 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 চলে যায় সব জায়গায়, এদিকে ওদিকে এদিকে ওদিকে ওদিকে ওদিক চলে যায়। যদি কুকুর, যে কুকুরগুলো সবে মাত্র জন্মায় না, তাদের মানে কুকুর বলছি, বাচ্চা, মানুষের বাচ্চা, দ্বারা শুন, কুকুরের বাচ্চা বলতে গেছিলাম, যারা মানুষের বাচ্চা হয়, মানুষের বাচ্চা যখন জন্মায় তখন 25,000 হার্জ পর্যন্ত শুনতে পায়, 5-6 বছর পর্যন্ত। তো তোরা ওই যে ওরকম মাথায় রাখবি যে বাচ্চাদের কিছু বলবি মানে ওরা কিন্তু অনেকদিন মনে রাখতে পারবে, আসতে বললে ওরা সেটা শুনতে পাবে, কেন ওরা ছোটবেলায় বেশি আওয়াজ শুনতে পাবে, আস্তে আস্তে খারাপ হয়ে যায়, আস্তে আস্তে বুড়ো হতে হতে তো 15,000 শুনতে পাবি না। ঠিক আছে, আচ্ছা শোন, তারপরে তারপরের কথা শোন, যদি তারপরের কথা বলি, কুকুর, কুকুর প্রায় 50,000 হার্জ পর্যন্ত শুনতে পায়। এই কারণের জন্য দেখবি যখন কোনো জায়গায় কোনো অপারেশন হয়, তখন অপারেশন বলতে গেলে যদি কোনো রকম ভাবে কেউ মারা টারা গেছে, এরকম যদি লোক খুঁজতে হয়, কুত্তা ছেড়ে দেয়। ঠিক আছে, ওরা দেখবি ঘুরে 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 খুঁজে দেয়, কেন ওরা ওর থেকেও বেশি পরিমাণ ফ্রিকোয়েন্সি বুঝতে পারে। ঠিক আছে, আর শোনার সব থেকে এই যে বললাম, এগুলো বেটার ইউজ করে কারা, যাদের আমি বলে শুনতে পারে কিন্তু ইউজ করে না। কিন্তু আর বলিস না, কুকুর যে ঘেউ ঘেউ করে সেটা কি 20,000-এর বেশিতে করে না, কথা বুঝতে পারলি, শুনতে পারি। আচ্ছা এবার শোন, তাহলে বাদুরের আওয়াজ হতে পারে, কুকুর শুনতে পারে, এই জন্য বলে না যে কুকুর যদি চিল্লায় তাহলে সেটা, তাহলে মানে কুকুর হয়তো বেশি ফ্রিকোয়েন্সি শুনতে পাচ্ছে, এই জন্য। চল এবার এদিকে শোন, ট্রেনের কাছাকাছি, যদি ট্রেনের খুব কাছে চলে আসিস তাহলে তখনও কিন্তু 20,000
হার্জের থেকে আওয়াজটা না বেশি হয়ে যায়। তো খুব ট্রেনে জানিস আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল, আমি তখন ক্লাস 6-এ পড়তাম। ওকে, তখন আমাদের আমি জানি স্কুল দিয়ে আসতাম, ওই যে রেল লাইনের পার ধরে ধরে আসতাম, ভিতর ভিতর থেকে আসতাম রেল লাইনে। বা এবার বাড়ি থেকে জানিস সবারই বারণ করে দেয় যে রেল লাইন থেকে কোনোদিন আসবি না, কিন্তু আমার কি হয়েছিল, কোন একটা বন্ধু ছিল, সেই বন্ধুটা বলেছিল চল রেল লাইনের পার থেকে যাই ভালো হবে। তা আমরাও কি করেছি, রেল লাইনের পার থেকে ধরে 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 আসছি। এবার যে তোকে আমি বললাম না যে যখন আওয়াজ 20,000-এর উপরে চলে যায় তখন সেই জিনিসটা শোনা যায় না। এবার অনেক সময় ওই জিনিসটাই হয়, যখন ট্রেন খুব কাছাকাছি চলে আসে না, তখন যদি হর্ন মারে তাহলে তখন সেটা 20,000-এর উপরে হর্ন মারছে। আর আমাদের আমাদের থেকে অল্প একটু ডিস্টেন্সে আমরা ছিলাম, 50-60 মিটার দূরত্বে। তার মধ্যে গিয়ে আমাদের আওয়াজে জোরে হর্ন মেরেছে, আমরা আওয়াজই শুনতে পাইনি। ঠিক আছে, আমার জীবনে এক্সপিরিয়েন্স করা এটা। এবার আমাদের দূর থেকে না একটা লোক বলছে চিল্লিয়ে চিল্লিয়ে, আরে হর্ন মারছে শুনতে পাচ্ছিস? আমরা সত্যিই শুনতে পাচ্ছিলাম না। আমি একা না, আমার একা প্রবলেম ছিল না, 4 জন ছিলাম আমরা। 4 জনের জন্য 4 দিন তো স্কুল ছুটি দিতই, হ্যাঁ কি না বল? তাহলে এবার ওই ওই জায়গা থেকে তারপরে ট্রেনের ওখান থেকে যাচ্ছিলাম, যেতে 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 তারপরে ওই কাকুটা ওই জায়গা থেকে কি করেছে, ওনার পায়ে জুতো ছুঁড়ে মেরেছে, এখনো পর্যন্ত আমাদের মনে আছে। তারপরে যখন জুতো ছুঁড়ে মেরেছে, এবার জুতোটা ছুঁড়ে মেরেছে, মারার পরে আমরা ওই জায়গা থেকে জাস্ট তাকিয়েছি, দেখছি ট্রেন আসছে, আমরা সরে গেছি। এবার ওই কাকুটার তারপরে এসে আমাদের বলছে তোদের বাড়িতে জানাতে হবে, এই জানাতে হবে, ওই জানাতে হবে। আর আমরা বলছি না কাকু জানিও না। তারপরে উনি তারপরে জানাবে না, এর মধ্যে দেখে নিয়েছে, দেখি শয়তান বন্ধু থাকে, সব জানিয়ে দেয় বাড়িতে। এত শয়তান কিছু লোক থাকে, দেখি তুই যা করবি সব বাড়িতে গিয়ে গিয়ে জানিয়ে দেবে যে স্যার এরকম করেছে ওরকম করেছে। ও ওরকম ভেবে গিয়ে জানিয়ে দিয়েছে যে যে এরকম টাইপের ট্রেনে আজকে চাপা পড়ে মরেই যেত ওরা। তারপরে এবার বোঝ বাড়িতে তারপরে রাতের বেলায় কি কুটাই হয়েছে। যা ওই মার, ওই লাস্ট ওরম মার খেয়েছে ওই দিনই। চল এরপর এইদিকে শোন, সোনারের ইউজেস শোন। যদি কোথাও কোনো জাহাজের ধ্বংসাবশেষ চলে যায় তাহলে সেই জিনিসটাকে কিভাবে উদ্ধার করবে, বা প্লেন, আগে তোকে না প্লেন বলে নি, ভালোভাবে শোন। এখানে মনে কর প্লেন আছে, এবার প্লেনে না 2 ধরনের আওয়াজ হবে, ভালোভাবে মন দিয়ে শুনবি। একটা 2 ধরনের ভেলোসিটি হবে, একটা বোঝ ভালোভাবে, কোনোভাবে এটা ভুল করিস না, এই প্রমাণটা পরীক্ষার জন্য দেয়, ইম্পর্টেন্ট। লেখ এরোপ্লেনের বেগ, আমি আর পয়েন্ট করাচ্ছি না, লেখ এরোপ্লেনের এরোপ্লেনের বেগ, এরোপ্লেনের বেগ বলে পয়েন্ট কর, এরোপ্লেনের বেগ বলে পয়েন্ট কর, লেখ এরোপ্লেনের বেগ। চল শোন, মনে কর এদিক থেকে আমাদের একটা প্লেন যাচ্ছে, যেতে 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 একটা টাইমে প্লেনটা এখানে পৌঁছালো। আর যে মুহূর্তে এখানে পৌঁছালো তখন আমাদের এই প্লেন তো উপর থেকে যাবে, আর প্লেন এই জায়গা থেকে মনে কর একটা জায়গা থেকে এখানে প্লেনের একটা সাউন্ড হলো, কি বললাম বল, প্লেন একটা সাউন্ড করলো। এবার এই যে সাউন্ডটা করবে প্লেন, সেই সাউন্ডটা বল কিভাবে যাবে, এই জায়গায় নিচে যাবে না, নিচে গিয়ে ধাক্কা খেলো, কেননা এছাড়া তো প্রতিফলনের আর জায়গা নেই। আরে হ্যাঁ না বল কিছু, প্রতিফলন কোথায় হবে, আরে রাস্তায় থুড়ি না কোনো জিনিস অবজেক্ট পড়বে, এখানে ধাক্কা খাবে। এখান থেকে দেখ, এই যে ধাক্কা খেলো, এখানে ধাক্কা খাওয়ার পর আবার কি করবে বল, এইভাবে রিটার্ন করবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার, বোঝা গেছে? বলি স্যার এই যে প্লেন যাচ্ছে, আর মনে কর এখানে যে প্লেনটা রয়েছে, প্লেনের বেগ মনে কর আছে ইউ। ওকে, এই প্লেনের বেগ কত রয়েছে, ইউ। এভাবে প্লেনটা যাচ্ছে। আর এদিক থেকে শোন, এই যে সাউন্ড যেটা যাচ্ছে, সেই সাউন্ডের বেগ জেনারেলি ফিক্স থাকে, তা আমি আমার তো ফিক্স না ধরে আমি ধরছি ভি রয়েছে। ওকে, এই যাতে ভি রয়েছে। এবার আমাকে বল, আমার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যাওয়ার জন্য আমার টাইম কতটা দরকার পড়লো, টি টাইম দরকার পড়েছে। এই জায়গা থেকে প্লেন এই প্রান্ত থেকে এই প্রান্ত যাওয়ার জন্য কত টাইম দরকার পড়েছে, টি টাইম দরকার পড়েছে। এবার আমাকে খুব সহজ ভাবে একটা উত্তর দে, আমাকে এটা বল, আমার যদি প্লেনটা এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার জন্য টাইম টি দরকার পড়ে, মন দিয়ে শোন, টাইম যদি এই জায়গা থেকে এই পর্যন্ত যাওয়ার জন্য টি দরকার পড়ে, আমি বলছি এই জায়গায় যাওয়া মাত্র আমি আবার সাউন্ডটা শুনতে পেলাম, এর মানে কি হচ্ছে, প্লেন নিচে যে সাউন্ডটা পাঠিয়েছিল সেটা রিফ্লেক্ট করে আবার এখানে চলে এসেছে, তাই শুনতে পাচ্ছি। আবার বোঝ আমি কি বলছি, আমি প্লেনে করে যাচ্ছি আর প্লেনওয়ালা হর্ন বাজিয়েছে, বাজানোর পরে আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, যেতে যেতে আমি এই জায়গায় পর্যন্ত আসলাম, এখানে আসার পরে আমি আবার সেই সেম হর্নটা শুনতে পেলাম। এর মানে কি, গ্রাউন্ডে তত সময় গিয়ে প্লেনটা ধাক্কা খেয়েছে, সেই সাউন্ডটা, সরি প্লেনটা বলছি, সাউন্ডটা গিয়ে ধাক্কা খেয়েছে, ধাক্কা খাওয়ার পরে আবার রিটার্ন করেছে। তাহলে এই জায়গা থেকে বল, আমি যদি বলি এই জায়গাতে ভি নিয়ে গেছে, আমি বলতে পারি এই পর্যন্ত আসার জন্য আমার টি/2 টাইম লেগেছে, হ্যাঁ না উত্তর কর, টি/2 টাইম লেগেছে। ও আবার রিটার্ন কি করবে বল, টি/2 টাইম নিয়ে আবার রিটার্ন করবে। তাহলে আমি যদি তোকে শুধুমাত্র এইটুকু পার্টের কথা জিজ্ঞাসা করি, এই যে এইটুকু পার্টের কথা জিজ্ঞাসা করি, তাহলে তুই কি আমাকে এটা বলবি, হ্যাঁ কি নাতে উত্তর দে। বল যে এইটুকু যাওয়ার জন্য আমার টি/2 টাইম লেগেছে এদিক বরাবরও, আর এদিক থেকে আমার এদিক বরাবর যাওয়ার জন্য আমার টাইম কত লেগেছে বল,
t/2 টাইম লেগেছে। ক্লিয়ার? এই জায়গা থেকে যাওয়ার জন্য t/2 টাইম, আর এই জায়গা থেকে যাওয়ার জন্য t/2 টাইম। আমাকে খুব সহজভাবে একটা জিনিসের উত্তর কর, সহজভাবে উত্তর কর। বল আমার এটুকু যাওয়ার জন্য u বেগ নিয়ে গেছে আর t/2 টাইম লেগেছে, তাহলে এটুকু জায়গার ডিসপ্লেসমেন্টের মান কত আমি এটা বলতে পারি? এটুকু জায়গার ডিসপ্লেসমেন্টের মান হলো u ইন্টু t/2। হ্যাঁ না ওতে উত্তর কর। বলি স্যার বেগ ইন্টু যদি সময় দিয়ে গুণ করে দিই তাহলেই তো সরণ পেয়ে যায়। খুব সহজ ব্যাপার না? আরে সরণ মানে কি? বেগ ইন্টু সময়। কতটা? 10 মিটার পার সেকেন্ড বেগে 2 সেকেন্ড ধরে চললাম, তাহলে 10 ইন্টু 2 হয়ে যাবে। এই হয়ে গেল স্যার আমাদের এটা। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করে এটুকু কত, বল এটুকু কত? u ইন্টু t ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? u ইন্টু t ডিভাইডেড বাই 2। চল এবার আমি তোকে জিজ্ঞাসা করছি, বল এটা কতটা হবে? বল এটা কতটা হবে? বলি স্যার ভি বেগ নিয়ে যাচ্ছে। আমি বললাম হ্যাঁ। বলবি যে স্যার t/2 টাইম ধরে যাচ্ছে। হ্যাঁ, তাহলে স্যার এটা ডিসপ্লেসমেন্ট হবে v মাল্টিপ্লাইড বাই আমাদের t/2। কথা বোঝা গেল? এবার শোন, পারপেন্ডিকুলার আমাদের বের করতে হবে। আমি জানি না পারপেন্ডিকুলার কথা, আমি এটাই চাই রে। আমি জানতে চাই আমি প্লেন থেকে কতটা হাইটে রয়েছি, 3000 ফুট না 4000 ফুট, আমি তো এটাই জানতে চাই। একদম ইজিলি বের করে নেব। বল কি হবে? বলবি স্যার এটা অতিভুজ, এটা আমাদের ভূমি, আর এটা লম্ব ধরে নে। তাহলে বল আমাদের h স্কয়ার প্লাস u ইন্টু t ডিভাইডেড বাই 2 তার স্কয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়ালস টু আমি লিখতে পারি অতিভুজের স্কয়ার। হ্যাঁ নাতে উত্তর কর। v2। যে না বুঝতে পেরেছি আমাকে বল, আমি আবার বুঝিয়ে দেবো। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বল, আমি আবার বলে দিচ্ছি। লজ্জা পাবি না, লজ্জা পেলে জীবনে বড় হতে পারবি না। চল এবার এদিকে দেখ, এই জায়গা থেকে যখন মোশন হচ্ছে, আবার বলছি ইউ এই পর্যন্ত যাওয়ার জন্য টোটাল টাইম লেগেছে টি। তাহলে আমি যদি অর্ধেক রাস্তা পর্যন্ত যাই আমার কত টাইম লাগবে? t/2। তাহলে আমি যদি বলি t/2, তাহলে তুই বলবি আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে বেগ মাল্টিপ্লাইড বাই সময়, তাহলে u মাল্টিপ্লাইড বাই t/2। আমি বললাম নিচের দিক বরাবর কত বেগ নিয়ে যাচ্ছে? তুই বলবি v বেগ নিয়ে যাচ্ছে। আমি বললাম কত টাইম লাগলো? তুই বলবি t/2। তাহলে বলি v ইন্টু t/2। বল এটা অতিভুজ, এটা ভূমি, আর এটা লম্ব কিনা? তুই বলবি হ্যাঁ স্যার। তাহলে বলবি স্যার এই জায়গা থেকে তো আমরা এটা লিখতে পারি h স্কয়ার ইকুয়ালস টু আমরা v স্কয়ার t স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস u স্কয়ার t স্কয়ার ডিভাইডেড বাই 4। বলি স্যার কমন নেবে, নিন না, h আমাদের বেরিয়ে যাবে। বল t কমন যায়? বলবি হ্যাঁ। 2 কমন যায়? হ্যাঁ। ব্র্যাকেটের ভিতরে পড়ে থাকবে v স্কয়ার মাইনাস u স্কয়ার। বাচ্চারা এই প্রমাণটা করার জন্য একদম কান্নাকাটি করে দেয়। কি কঠিন প্রমাণ? কোথায় কঠিন? এক লাইনের প্রমাণ, তুই যদি শুধুমাত্র লজিক বুঝিস। আছে কি শুধুমাত্র লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বাকি তো ওখানেই লিখতে হয় সব। মাথায় রাখবে হাফ টাইমের জন্য আমরা একটা সমদ্বি বাহু ত্রিভুজ, সরি সমদ্বি বাহু বলছি, সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে গেলাম। আর সমকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাস নাম শুনেছিস তো? পিথাগোরাস লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। এবার বল যদি জলে হয় তাহলে ব্যাপারটা একই রকম হবে না আলাদা রকম হবে? শুধু হালকা আলাদা রকম হবে। স্যার কি রকম আলাদা হবে? একদম হালকা আলাদা হবে। তোকে কি বলছি শোন, যখন জলে জিনিসটা হবে, জলের থেকে জাহাজ যাবে, জাহাজে সাউন্ড না দুভাবে পাস করবে। এখানে দেখ যাওয়ার সময় এয়ারের থেকে গেছে, আর যখন এই যে যখন এখান থেকে নিচে ধাক্কা খাচ্ছে সেটাও কিভাবে ধাক্কা খাচ্ছে? এয়ারের মধ্যে থেকে ধাক্কা খাচ্ছে। কিন্তু যদি কোনো জাহাজ যায় গল্পটা হালকা চেঞ্জ হয়ে যাবে। আমাকে না বুঝতে পারলে বলবি যে না মাস্টার বুঝিনি, আরো বোঝান, আমি বুঝিয়ে দেবো। চল এবার এদিকে এখানে, আরে কথা বুঝতে পারলি? এখানে দেখ এই যে জলের এখানে মনে কর টাইটানিকের অবশেষগুলো পড়ে রয়েছে, এই যে টাইটানিক পড়ে রয়েছে এখানে। আর মনে কর তুই তো নৌকো নিয়ে বেরিয়েছিস, সরি স্টিমার নিয়ে বেরিয়েছিস, নৌকোই এঁকে দি না, ভালো লাগবে তোর দেখতে। এই জায়গা থেকে এই তুই তো নৌকো নিয়ে বেরিয়েছিস, নৌকো নিয়ে বেরিয়ে এদিক থেকে এদিক বরাবর খুঁজতে 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 যাচ্ছিস এদিকে। এবার শোন, তাহলে তুই এই জায়গা থেকে সবার ফার্স্টে কি পাঠাবি বল? সাউন্ড পাঠিয়ে দিবি। তোর সাউন্ড এখানে গিয়ে, আরে ভাই এই সাউন্ড এখানে গিয়ে ধাক্কা খাবে একবার, আবার কি হবে বল? এই জায়গা থেকে এখানে গিয়ে রিটার্ন হবে। হ্যাঁ কি না? তাই না? তাহলে এই জায়গা থেকে তুই সাউন্ড পাঠাবি আর এই জায়গা পর্যন্ত যাবে। তাহলে বল এবার কি কি বেগ থাকবে? আবার সেম দুটো বেগ থাকবে। একটা থাকবে নৌকোর বেগ ইউ, আর আরেকটা কি বেগ থাকবে? জলের মধ্যে থেকে বেগ। এই বেগটার নাম কত ধরবি? ভি। শুধুমাত্র একটা জিনিস ভুল করে ফেলিস না। ভুল না করার আগে আরেকটা জিনিস বলেছি, বলতো বলতো কোনটা বেশি হবে? ইউ বেশি হবে না ভি বেশি হবে? বেগের মান বল কার বেশি হবে? এটা কোন মাধ্যম থেকে যাচ্ছে? বায়ু মাধ্যম। এটা কোন মাধ্যম থেকে যাচ্ছে? লিকুইড মাধ্যম। মাথায় রাখবি কঠিনে সব থেকে বেশি, তারপরে লিকুইডে সব থেকে কম কোথায়? বায়ুতে। তাহলে ইউ এর থেকে কিন্তু ভি অবভিয়াসলি বড়। নাইলে আবার এরকম ভাবি না স্যার জল রয়েছে তাই তো যাওয়া আওয়াজ যেতে যেতে বাধা পাবে, এইসব কিচ্ছু না। আমি কিন্তু একবারও বলিনি আওয়াজ জোরে কম হবে, জোরে কম বলেছি না। আমি কি বলেছি? বেগ বেশি হবে। বেগ বেশি হওয়া আলাদা ব্যাপার, জোরে কম হওয়া আলাদা ব্যাপার। কথা বুঝতে পারলি? জলে গিয়ে হয়তো আওয়াজ কমে যাবে, কমে যেতে পারে, আমি এটা নিয়ে কিন্তু কোনো কিছু বলিনি।
আমি বলেছি কিন্তু আর আওয়াজ জলের মধ্যে দিয়ে খুব ফাস্ট ট্রাভেল করবে। কথা বুঝতে পারলি? আচ্ছা, এবার শোন, ইউ বেগ নিয়ে যাচ্ছে আর এদিক থেকে ভি গিয়ে এদিক বরাবর রিটার্ন করলো, তাই তুই বলবি যে স্যার এই জায়গা থেকে একটা সুন্দরভাবে আপনি দাগ টেনে দিন। আমি টেনে দিলাম এই জায়গা থেকে। শুধুমাত্র ডিফারেন্সটা কি হবে শোন, সেম ইউ বাই টু এরই গল্প আসবে, কোনো সব নিয়ে কোনো চিন্তা নেই, বাট এইবার যে টাইমটা লাগবে আলাদা আলাদা লাগবে। তার কারণ আগের বার দুটোই বায়ু মাধ্যমে ছিল, বাট এবার কি বায়ু মাধ্যমে দুটোই না? তাহলে বলবি স্যার এটার জন্য আমার টাইম ধরতে হবে T1 আর এটার জন্য আমার টাইম ধরতে হবে T2। তাহলে বল আমি হাফ রাস্তায় যাওয়ার জন্য এখানে আমার কত টাইম লাগবে T1/2, এখানে কত লাগবে T2/2। বোঝা গেল? তাহলে আমাকে এবার তো আর হাইটের গল্প না, এবার নাম কি দিয়ে দিবি? জাস্ট ডেপথ। আগের বার কি বলছিলি? উচ্চতা। এবার কি বলে দিবি? বলি স্যার এবার তো গভীরতা। আগের বার ছিল উচ্চতা, এবার হয়ে গেছে গভীরতা। বাকি তো ফর্মুলা সেমই বসাবি। বল এটা ট্রাভেল করেছে ভি নিয়ে, তাহলে এটা কত হবে? ভি ইন্টু T2/2। আর এটার জন্য কত হবে? বলবি ইউ ইন্টু T1/2। তাহলে এটুকু হচ্ছে ইউ ইন্টু T1/2 আর এটুকু হচ্ছে আমাদের ইউ ভি ইন্টু T2/2। তাহলে আমি তোকে যদি বলি আবার সেম ফর্মুলা, অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে হচ্ছে ভি ইন্টু T2/2 তার স্কয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমি বললাম বল লম্ব স্কয়ার কত? তুই বলবি স্যার ইউ মাল্টিপ্লাইড বাই T1/2 তার স্কয়ার প্লাস আমাদের এই জায়গা থেকে আসবে ডি স্কয়ার। আমি তোকে যদি জিজ্ঞাসা করি ডি স্কয়ার ইকুয়ালস টু কত আসবে, বলি স্যার আপনি এই জায়গা থেকে হাফ কমন নিয়ে নিন। আমি বললাম আচ্ছা, তাহলে রুটের ভেতরে কত চলে যাবে? তুই বলবি স্যার ভি স্কয়ার T2 স্কয়ার মাইনাস ইউ T1 স্কয়ার। এগুলো দেখে বাচ্চারা ভয় পায়, এই আসবে। আমি পরের দিন তোদের ধরে ধরে সব কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দেবো। আমি একটা টপিক বাকি রাখলাম, জীবন বিজ্ঞানের টপিক, সেটা হচ্ছে গিয়ে তুই জানিস কি? বলে ফেল। শব্দ দূষণ। ভূগোলের টপিক নাকি জানি না, শব্দ দূষণে শুধুমাত্র মাথায় রাখবি যে শব্দ দূষণ কি কিভাবে হয়। আর আরেকটা জিনিস আমি শুধুমাত্র বলবো, একক কি হয়? ডেসিবেল হয়। হ্যাঁ, আর মাথায় রাখবি 80 ডেসিবেলের থেকে যদি বেশি চলে যায় তাহলে সেটা কানের জন্য ভালো না, আর 120 ডেসিবেলের থেকে যদি বেশি হয়ে যায় কান পুরোপুরি খারাপ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। কথা বোঝা গেল? ওই জিনিসটা একটু পড়ে নিস নিজেরা। আমি কোশ্চেন প্র্যাকটিসের সময় ওগুলোকে অবভিয়াসলি নিয়ে আসবো, কিন্তু আজকের আমি এগুলো করাবো না। আমি চাই তোরা এই চ্যাপ্টারটাকে এর মধ্যে ভালোভাবে প্রসেস করে নে। আর একটা জিনিস আমি বাদ দিয়েছি ইচ্ছে করেই, সেটা হচ্ছে সুর, উপসুর, এই জিনিসগুলো, অপসুর, এগুলো কি জিনিসপত্র, এগুলো সব ডেফিনেশন আমার লিখিয়ে পড়াতে হবে। তো আমি কোশ্চেন প্র্যাকটিসের দিনই এই জিনিসগুলো পড়াবো। ঠিক আছে? কি সা রে গা মা পা ধা নি সা কি, এইসব জিনিসপত্র সব ওদিন করানো হবে। ঠিক আছে? চল, আই থিঙ্ক বুঝতে পেরেছিস কি কি আজকের করালাম। এই জিনিসগুলো একবার মাথায় রেখে দিস।